হ্যালো, আসসালামু আলাইকুম। যারা এইমাত্র লাইভ ক্লাসে জয়েন করেছেন একটু জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন। সো অনেকেই চলে আসছেন এবং আমাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন এবং আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। একটু কনফার্ম করবেন যে আপনারা আমাকে আসলেই শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, এই ব্যাপারে একটু আমাকে কনফার্ম করে দিবেন। আমরা যারা লাইভ ক্লাসে অংশগ্রহণ করেছি তারা একটু আমাকে জানাবেন যে আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা বা আমাদের স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা। ওকে, সো অনেকেই কমেন্ট করছেন যে আপনারা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে চলে আসছেন অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। ইয়েস স্যার বলেছেন, ক্লিয়ারলি বলেছেন। ওকে, সো আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন, সুন্দর করে শুনতে পাচ্ছেন এবং ক্লিয়ারলি আমাদের ক্লাস উপভোগ করছেন, দেখছেন ক্লিয়ারলি। সো আমরা আজকে একটু আসতে লেট করে ফেলেছি টেকনিক্যাল একটু প্রবলেমের কারণে। আমরা আজকে ফেস শো করছি, যে কারণে একটু সময় লাগছে আমাদের, ঠিক আছে? সো আশা করি সবাই ক্লাসে চলে আসছেন এবং আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন। তারপরও আমরা একটু চেক করে নিচ্ছি কারা কারা সমস্যা ফেস করছেন ক্লাসে আসার জন্য। প্লুরাল প্রোনাউন 1, 2, 3-এর একটা এক্সাম্পল দিলে ভালো হয় বলছেন একজন। প্লুরাল একটা প্রোনাউন আছে, সেটার এক্সাম্পল চাচ্ছেন। এক্সাম্পল কেন ভাই? আপনি তো আমাদের পিডিএফ ফাইল পড়েন নাকি? পিডিএফ ফাইলে তো আপনার পেয়ে যাওয়ার কথা। আমাদের যে পিডিএফ ফাইলটি আছে সেখানে আপনার পেয়ে যাওয়ার কথা, আশা করি পেয়ে গেছেন। উদাহরণ সহ ব্যাখ্যা করা আছে। সো এখানে যারা চলে আসছেন, অনেকেই আজকে ক্লাসটি আমরা পাবলিক করছি, সে কারণে অনেকেই বাইরে থেকে দেখছেন। ওকে, সো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনারা আমাদের ক্লাস দেখতে পাচ্ছেন এবং আমাদেরকে শুনতে পাচ্ছেন। সো চলুন আমরা আমাদের ক্লাস শুরু করি। Welcome to today's Just Now. ওকে, সো আমরা আজকে যে ক্লাসটি করব সেটি হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ 1-এর ডি ক্লাসে আমরা আজকে উপস্থিত হয়েছি। 1-এর ডি ক্লাসটি হচ্ছে কিসের? রিলেটিভ প্রোনাউনের। খেয়াল করেন, আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আজকে ক্লাস করতে যাচ্ছি এবং আমরা আশা করি আপনারা এর আগের যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো আপনারা নিয়মিত দেখেছেন এবং সেই ক্লাসগুলোতে আপনারা যে পড়া ছিল সেই পড়াগুলো ক্লিয়ার করেছেন। ওকে, সো আমরা এই বিশ্বাস রেখেই আমরা আজকে আমাদের পরবর্তী ক্লাস শুরু করছি। দেখুন, আমরা ঠিক এর আগের ক্লাস আমাদের এই কোর্সটি হচ্ছে কি ইংলিশ 3-in-1। ইংলিশ 3-in-1 এই কোর্সের 15তম ব্যাচে যারা আছেন তারা আশা করি আপনারা যে ক্লাসগুলো হয়েছে 1-এর এর পার্ট 1, 1-এর এর পার্ট 2, 1-এর এর পার্ট 3, এই ক্লাসগুলো আশা করি আপনারা বুঝেছেন। সেই সাথে 1-এর বি এবং 1-এর সি, এই কয়েকটা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। আশা করি আপনারা এই ক্লাসগুলো বুঝেছেন, জেনেছেন এবং পরীক্ষাগুলো দিয়েছেন, পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করে নিয়েছেন। প্রত্যেকটা ক্লাস আপনারা পড়েছেন, দেখেছেন, বুঝেছেন। ওকে, সো সেই বিশ্বাস রেখে আমরা আজকে ক্লাস শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে কি, আজকের ক্লাসটি হচ্ছে 1-এর ডি এবং আজকের টপিকস হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আমরা রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। সো শুরুতেই আমরা আপনাদেরকে আবারও একটু মনে করে দিই যে আমরা কি নিয়ে আলোচনা করছিলাম। আমাদের মেইন হেডলাইনটা হচ্ছে কি? মেইন হেডলাইনটা হচ্ছে প্রোনাউন অ্যান্ড ইটস কাইন্ড। প্রোনাউন অ্যান্ড ইটস কাইন্ডস নিয়ে আমরা আলোচনা করছিলাম। সো সেই ধারাবাহিকতায় প্রোনাউনকে আমরা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি। এখন একটা স্পেশাল ক্যাটাগরি, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার WH ওয়ার্ড ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করছি। যে WH ওয়ার্ড রিলেটেড কিছু প্রোনাউন আছে, এই প্রোনাউনগুলোকে আমরা দুটি ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আপনার WH কোশ্চেনে ব্যবহৃত হয় এবং আরেকটা হচ্ছে কি আপনার রিলেটিভ ক্লজে ব্যবহৃত হয়। এগুলো আমরা আলোচনা করেছিলাম। কি দেখুন, দুটি পয়েন্ট, একটা হচ্ছে কি রিলেটিভ ক্লজে WH ওয়ার্ডগুলো বসতে পারে, আবার WH কোশ্চেনও কি করতে পারে আপনার রিলেটিভ প্রোনাউনগুলো বসতে পারে। সো WH কোশ্চেনে যখন বসে, যেহেতু আমরা কোশ্চেনের পার্ট নিয়ে এখানে আলোচনা করছি বা নিয়ে আসছি, সে কারণে আমরা প্রথমে কি করেছিলাম, আপনার কোশ্চেনের ব্যাপারটা আলোচনা করেছিলাম। কোশ্চেনকে কয়ভাবে ভাগ করা হয়? কোশ্চেনকে আবার ইয়েস নো কোশ্চেন এবং কি আপনার
WH কোশ্চেন বলে দুটা কোশ্চেনের প্যাটার্ন আমরা শিখেছি গত ক্লাসে। কীভাবে আপনি ইয়েস নো কোশ্চেন করবেন, যারা একেবারে বেসিক লেভেলের তারা আশা করি বুঝতে পেরেছেন যে ইয়েস নো কোশ্চেন কীভাবে করবো, WH কোশ্চেন কীভাবে করবো, এই পার্টটা আমাদের ক্লিয়ার। WH ওয়ার্ড রিলেটেড আরেকটা ব্যবহার হচ্ছে কোথায়, রিলেটিভ ক্লজে। এটা আমরা এখন শিখতে যাচ্ছি যে রিলেটিভ ক্লজে কীভাবে WH ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়। আর এদিকে কোশ্চেন করতে গেলে কোশ্চেনের একটা প্রোনাউনের ক্যাটাগরি আমরা শিখেছি, সেটার নাম কি, কোশ্চেনের যে প্রোনাউনটা সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। কোশ্চেনের প্রোনাউনটাকে বলা হয় কি, ইন্টারোগেটিভ। আর আপনার রিলেটিভ ক্লজের যে প্রোনাউন সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। এই দুটি প্রোনাউন নিয়ে আমরা আজকে আলোচনা করব। কি কি, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং আরেকটা হচ্ছে কি আপনার রিলেটিভ প্রোনাউন। আমরা সংক্ষেপে একটু আপনাদেরকে বলে দিই যে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন আসলে কি, মানে কোনটাকে কি বোঝায়। খেয়াল করেন, আমরা ইন্টারোগেটিভ প্রোনাউনটা হচ্ছে যেই প্রোনাউন দিয়ে আমরা কোশ্চেন করি, ঠিক আছে। ধরেন আমি বললাম যে রহিম স্কুলে যায়, ঠিক আছে, আমরা বললাম রহিম স্কুলে যায়। এখন আপনি প্রশ্ন যদি করেন রহিমকে জিজ্ঞাসা করে বা রহিমকে খুঁজেন কে স্কুলে যায়, দেখুন এখানে এই রহিমের পরিবর্তে কে শব্দটা বসেছে এবং এটা একটা কোশ্চেন, যে কারণে রহিমের পরিবর্তে বসার কারণে এটা একদিকে প্রোনাউন এবং আরেক দিকে হচ্ছে কি আপনার কোশ্চেন। দেখুন একদিকে রহিমের পরিবর্তে যেহেতু কে শব্দটা বসেছে, কে স্কুলে যায়, আপনার প্রশ্নের উত্তরে আসবে রহিম। তার মানে রহিমের পরিবর্তে আমরা কে শব্দটাকে বসিয়েছি, এই কারণে এটা একটা প্রোনাউন। আমরা জানি নামের পরিবর্তে যা বসে সেটাই প্রোনাউন। সংজ্ঞাটা একটু আপডেট করবেন, সেটা হচ্ছে কি, সাবজেক্টের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন, অবজেক্টের পরিবর্তে যা বসে তাই হচ্ছে প্রোনাউন, আরেক কথা নাউনের পরিবর্তে যা বসে তাই হচ্ছে কি প্রোনাউন, ঠিক আছে। সো নাউনের পরিবর্তে যা বসবে তাকে আমরা প্রোনাউন বলি। এদিক দিয়ে এটা হচ্ছে প্রোনাউন, আরেক দিক দিয়ে যেহেতু এটা দিয়ে আমরা কোশ্চেন করতেছি কে স্কুলে যায়, এই কারণে এটাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা একটা প্রোনাউনের ক্যাটাগরি। আরেকটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা হচ্ছে কি, যে এটা আসলে রিলেশন ঘটায়। যেমন দেখুন আমি বললাম রহিম, একটা শব্দ বললাম রহিম, তারপর বললাম হু ইজ মাই ব্রাদার, যে আমার ভাই। দেখুন এখানে আমি বলছি কি রহিম হু ইজ মাই ব্রাদার, এখানে কিন্তু আমি কোশ্চেন করি নাই। এখানে কি করেছি, আমি হু দিয়ে রহিমকে একটু আইডেন্টিফাই করছি যে রহিম হু ইজ মাই ব্রাদার, রহিম যে লোকটা আমার ভাই হয়, ওয়েন টু স্কুল অথবা গোজ টু স্কুল। দেখুন এই সেন্টেন্সের মধ্যে যে হুটা ব্যবহার করেছি এটা কিন্তু কোনো কোশ্চেন না, এটা কি করছে, এখানে একটা রিলেটিভ ক্লজ মেকিং করে আপনার একটা সেন্টেন্সকে কমপ্লেক্স প্যাটার্ন দিয়েছে। এই কারণে এই প্রোনাউন, এটাও কিন্তু প্রোনাউন, রহিমের পরিবর্তে বসেছে, অর্থাৎ নামের পরিবর্তে আমরা যেটাকে ব্যবহার করি সেটাই প্রোনাউন। এই ক্ষেত্রেও হু শব্দটা প্রোনাউন, আবার এই ক্ষেত্রেও আপনার এখানে কে দিয়ে প্রশ্ন করলে হু, এখানে আপনার হু শব্দটা কি একটা প্রোনাউন, এটা কোশ্চেন করার জন্য, এই জন্য এটাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়। আর এখানে যে WH ওয়ার্ড ক্যাটাগরির প্রোনাউনটা আমরা এখানে লিখেছি, এটা কি করে, একটা ক্লজ মেকিং করে, এই কারণে এটাকে বলা হয় কি আপনার রিলেটিভ ক্লজ, আর এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। আমরা এই বিষয়গুলো আজকের ক্লাসে আলোচনা করতে যাচ্ছি। তো চলুন আমরা মূল ক্লাসে চলে আসি, আমাদের আজকের PDF থেকে একটু দেখে নিই। দেখুন আমাদের আজকের ক্লাসটি হচ্ছে কি 1 D, এবং আমরা কি শিখবো আজকে, WH ওয়ার্ড রিলেটেড প্রোনাউনগুলো শিখতে যাচ্ছি। এবং এটা শিখতে গিয়ে আমরা এটাকে দুটি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে কি WH কোশ্চেন, আর একটা হচ্ছে কি আপনার রিলেটিভ ক্লজ। এই দুটি বিষয় এখানে আমরা ক্লিয়ার করব। WH কোশ্চেন আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলেছি, আমরা রিলেটিভ ক্লজ মেকিং করা এখন শিখব। সো আমরা দেখুন এই চার্টটার দিকে ভালো করে একটু খেয়াল করবেন, এই চার্টটা এখানে কি বলা আছে, ঠিক আছে। আমি চার্টটাকে একটু ফুল ভিউ দেখাই, বড় করে দেখাই। দেখুন এই চার্টটার মধ্যে কি আছে, এই চার্টটার দিকে যদি আমরা খেয়াল করি, একদম প্রথম দিকে দেখুন আমরা এই WH কোশ্চেনটাকে রাখলাম, আর এদিকে আমরা রিলেটিভ ক্লজটাকে রাখলাম। একটা চার্টের মধ্যে আমাদের আজকে সকল পড়া নিয়ে আসছি, মনোযোগ দিয়ে একটু শুনবেন। আমরা WH কোশ্চেন শিখতে গিয়ে, প্রশ্ন করা শিখতে গিয়ে আমরা ইয়েস নো কোশ্চেন শিখেছি এবং WH কোশ্চেন করা শিখেছি। আমরা বলেছিলাম যে নর্মাল কোনো সেন্টেন্সকে
প্রথমে আমরা কি করব, ইয়েস নো কোশ্চেন করব। এই যে ইয়েস নো কোশ্চেন করেছি, ইয়েস নো কোশ্চেন করার পর আমরা ডাব্লিউএস ওয়ার্ডগুলো এখানে বসাবো, তাহলে সেটা ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। আমরা এখানে দেখুন ডাব্লিউএস ওয়ার্ড ক্যাটাগরিটা রেখেছি। ডাব্লিউএস ওয়ার্ড ক্যাটাগরি বলতে কি বোঝায়, যে ডাব্লিউ এবং এইচ দিয়ে কি কি শব্দ হয়, যেমন দেখুন হু হয়, হুম হয়, হোয়াট হয়, উইচ হয়, হুজ হয়, দ্যাট হয়, ঠিক আছে, এগুলো আপনার ডাব্লিউএস ওয়ার্ড ক্যাটাগরি। এখন এই ওয়ার্ডগুলোকে আমরা কি করব, ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব, আবার এদিকে দেখুন রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব। যদি আপনি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করেন তাহলে তাদের স্ট্রাকচার হবে এইরকম, দেখুন এইরকম, ডাব্লিউএইচ ওয়ার্ড ইয়েস নো কোশ্চেন। প্রথমে আপনি একটা নর্মাল সেন্টেন্সকে ইয়েস নো কোশ্চেন করবেন, ইয়েস নো কোশ্চেন করার পূর্বে আপনি ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বসাবেন, তাহলে এই প্যাটার্নে যাদের বসাবেন সেটা হবে কি ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ ক্লজ হবে কিভাবে, যখন আপনি নর্মাল একটা সেন্টেন্স, দেখুন এখানে নর্মাল সেন্টেন্স প্যাটার্ন বলা হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট টাইপের একটা নর্মাল সেন্টেন্স লিখলেন, সেই সেন্টেন্সের পূর্বে যদি আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড বসান তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটা দিয়ে যে ক্লজটি মেকিং হয় সেটাকে বলা হয় রিলেটিভ ক্লজ, এবং এখানে যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা আপনি ব্যবহার করেন এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সেম ওয়ার্ড, দেখুন ডাব্লিউএইচ ওয়ার্ড ক্যাটাগরির সেম ওয়ার্ড হুকে যদি আপনি ব্যবহার করেন এই স্ট্রাকচারে তাহলে হু এর অর্থ হবে কে। হুকে যদি আপনি এই স্ট্রাকচারে ব্যবহার করেন তাহলে হু এর অর্থ হবে কি যে বা যিনি। ভালো করে খেয়াল করেন, এটা অনুবাদে কিংবা স্পোকেনে কিংবা আপনি বুঝার ক্ষেত্রে সবসময় এটাকে ব্যবহার করবেন। সো হুকে আপনি যদি এই প্যাটার্নে ব্যবহার করেন তাহলে হবে কে, আর আপনি যদি হুকে এই প্যাটার্নে ব্যবহার করেন তাহলে হবে যে বা যিনি। আবার দেখুন হুম একটা শব্দ, এটাকে যদি আপনি এই পাশের প্যাটার্নে ব্যবহার করেন তাহলে হবে কাকে, আর এখানে যদি ব্যবহার করেন তাহলে হবে যাকে। হোয়াট একটা শব্দ, এটাকে যদি আপনি এই পাশে ব্যবহার করেন তাহলে হবে কি, আর এই পাশে ব্যবহার করলে হবে কি যে যা বা যে বিষয়টি, যা বা যে বিষয়টি। উইচ শব্দটা যদি আপনি এই পাশে ব্যবহার করেন তাহলে হবে কোনটি, আর এই পাশে ব্যবহার করলে হবে সেটি বা যা। হুজ শব্দটিকে এই পাশে ব্যবহার করলে হয় কার, আর এই পাশে ব্যবহার করলে হয় যার, ঠিক আছে। আরেকটা ওয়ার্ড আছে যেটাকে আমরা ডাব্লিউএস ওয়ার্ড বলি না, তবে এটা আপনার কি হয়, এটা রিলেটিভ ক্লজ মেকিং করে, এটা হচ্ছে দ্যাট। ইংলিশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড দ্যাট, এটাকে আমরা মাল্টি ফাংশনাল ওয়ার্ড বলি এবং খুবই গুরুত্বপূর্ণ এবং বিআইপি একটা ওয়ার্ড। এই দ্যাটের কোনো কোশ্চেন হয় না, দ্যাট দিয়ে আমরা কোনো কোশ্চেন মেকিং করতে পারি না, এই জন্য এটা ক্রস। আর এই পাশে দ্যাট মানে হচ্ছে যেটি বা যা। আশা করি এই চার্ট থেকে আমি যে বিষয়টা আপনাকে বোঝানোর চেষ্টা করেছি এটা আপনি বুঝতে পেরেছেন। আমরা এখন যেটা করব এই বিষয়গুলো একটু আপনাদের উদাহরণের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো চলুন আমরা একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারগুলো একটু ফিল করার চেষ্টা করি। তো দেখুন আমরা প্রথমেই যেই আলোচনাটা এইমাত্র আমরা করলাম সেই আলোচনার পরিপ্রেক্ষিতে কিছু সেন্টেন্স আমরা লিখতে যাচ্ছি। ধরেন আমি লিখলাম যে ইউ লাভ রহিম। খেয়াল করেন এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি যে ইউ লাভ রহিম, ইউ লাভ রহিম। এটা একটা নর্মাল সেন্টেন্স না? এই নর্মাল সেন্টেন্সকে আমরা যদি কোশ্চেন করি তাহলে কিভাবে কোশ্চেন হয় আমরা জানি। এই নর্মাল সেন্টেন্সটাকে যদি আপনি কোশ্চেন করেন তাহলে যেহেতু এখানে আপনার কি লাভ একটা শব্দ, এই শব্দতে কি নেই আপনার অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমরা কোশ্চেন করার ক্ষেত্রে কি করব, ডু ডিড ডাজ নিয়ে আসবো। তাহলে প্রথমে আমরা ইয়েস নো কোশ্চেন করব ডু ডিড ডাজ এনে, তাহলে কি হবে এখানে ডু ইউ লাভ রহিম, ডু ইউ লাভ রহিম। এটা কি হলো, এটা হলো ইয়েস নো কোশ্চেন। ডু ইউ লাভ রহিম এটা হলো কি ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে। এরপর দেখুন আমরা বলছি এইবার ইয়েস নো কোশ্চেনের পূর্বে যদি আপনি কোনো ডাব্লিউএস ওয়ার্ড বসান তাহলে সেটা কি হয়ে যাবে, ডাব্লিউএইচ কোশ্চেন হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা ডাব্লিউএস ওয়ার্ড ধরেন বসালাম হুম, ঠিক আছে। হুম যদি বসাই তাহলে হুম দিয়ে আসলে কাকে প্রশ্ন করছি আমরা, কাকে। হুম দিয়ে কাকে প্রশ্ন করছি, তাহলে আনসারটা এখানে থাকবে না, যেহেতু আনসার থাকলে তার কোশ্চেন হবে না, তাই না। তাহলে আপনি কাকে ভালোবাসেন, রহিমকে ভালোবাসেন, আনসারটা এখানে দিবেন না, আনসারটা থাকবে না। তাহলে আমাদের কোশ্চেনটা হলো কি হুম ডু ইউ লাভ, হুম ডু ইউ লাভ মানে কি তুমি কাকে ভালোবাসো। তাহলে দেখুন এই হুমের অর্থ এখানে কি হবে, হুমের অর্থ হবে এখানে কাকে। হুমের অর্থ হচ্ছে কি কাকে তুমি ভালোবাসো। তাহলে এটা কার পরিবর্তে বসছে, দেখুন এটা এই রহিমের পরিবর্তে বসছে না, রহিমের পরিবর্তে এই হুম দিয়ে আপনি কোশ্চেন করার কারণে
এই হুমটাকে, হুম হচ্ছে প্রথমত রিলেটিভ প্রোনাউন, হুম হচ্ছে রিলেটিভ না, হুম হচ্ছে প্রথমত প্রোনাউন, যেহেতু আমরা রহিমের পরিবর্তে বসাচ্ছি, এবং এটা যেহেতু একটা কোশ্চেন করছি, কোশ্চেন করার কারণে এটাকে আমরা বলি কি, এটাকে আমরা বলি ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, সো ইন্টারোগেটিভ প্রোনাউনের স্ট্রাকচারটা আশা করি বুঝতে পেরেছেন। যদি এই প্যাটার্নে থাকে তাহলে হুমের অর্থ হবে কাকে। ঠিক আছে, এবার আমরা আসি যে প্যাটার্নটা যদি আমরা চেঞ্জ করে দিতাম, প্যাটার্নটা কি যদি আমরা চেঞ্জ করে দিতাম তাহলে কি হতো। ধরেন লিখলাম, এখানে আমরা লিখলাম রহিম, এখানে আমরা কি লিখলাম রহিম। এখন রহিম শব্দটাকে আমরা যদি একটু ইঙ্গিত করে বলি যে হুম ইউ লাভ, হুম ইউ লাভ, খেয়াল করেন রহিম হুম ইউ লাভ, বলেন তো এই সেন্টেন্সটা কি, এই সেন্টেন্সটা কিন্তু নর্মাল সেন্টেন্স, এটা কিন্তু আপনার ইয়েস নো কোশ্চেন করা না। আগেরটা ইয়েস নো কোশ্চেন করা ছিল, তার পূর্বে ডাব্লিউএস ওয়ার্ড ছিল, আর এখন ইয়েস নো কোশ্চেন করা না, তার পূর্বে ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে এর ট্রান্সলেশন কি হবে, এর ট্রান্সলেশন হবে যাকে। দেখুন একই ওয়ার্ড সেন্টেন্সের প্যাটার্ন অনুযায়ী দুইভাবে ভিন্ন ভিন্নভাবে আলোচনায় এখানে আসছে। সো একই ওয়ার্ড, এখন হচ্ছে রহিম হুম ইউ লাভ, তুমি যাকে ভালোবাসো। দেখুন এই যে অংশটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই পুরো অংশটাকে বলা হয় ক্লজ, এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ। আর এই রিলেটিভ ক্লজের মধ্যে যে ডাব্লিউএস ওয়ার্ডটা ব্যবহার করেছেন এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। কি বলা হয়, রিলেটিভ প্রোনাউন। এই দুইটা টার্ম আমরা এখানে ভালো করে বুঝতে হবে, রিলেটিভ প্রোনাউন এবং কি রিলেটিভ ক্লজের ব্যাপারটা। এই রিলেটিভ ক্লজটা হচ্ছে একটা অ্যাজেক্টিভ ক্লজ, অর্থাৎ এটা একটা অ্যাজেক্টিভের ভূমিকা পালন করে। এটা এখানে এইটা কোনো সেন্টেন্স না, মানে সেন্টেন্সের অংশ, যেটাকে আমরা ক্লজ বলছি। দেখুন রিলেটিভ ক্লজ বলছি, আমরা জানি ক্লজ হচ্ছে কি সেন্টেন্সের একটা অংশ, এটা সেন্টেন্স না। ওকে, সো রিলেটিভ ক্লজ হচ্ছে সেন্টেন্সের একটা অংশ, এটা সেন্টেন্স না, এটা একটা অ্যাজেক্টিভ ক্লজ, এটা অ্যাজেক্টিভের ভূমিকা পালন করে। দ্যাট মিনস এটা স্বাধীন কোনো অস্তিত্ব না, এটা কি করে মডিফাই করে, কাকে মডিফাই করে, পুরো ক্লজটা মডিফাই করতেছে আপনার রহিমকে। এই কারণে এই পর্যন্ত আমাদের পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় না। পূর্ণাঙ্গ সেন্টেন্স হচ্ছে রহিম থেকে শুরু করবে, রহিম রহিম হুম ইউ লাভ ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটা হচ্ছে মেইন সেন্টেন্স। এখান থেকে রহিম থেকে, রহিম ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে মেইন সেন্টেন্সটা। আর রহিমকে মডিফাই করার জন্য, আইডেন্টিফাই করার জন্য আমরা একটা ক্লজ নিয়ে আসছি, এটাকে বলা হয় রিলেটিভ ক্লজ, এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ক্লজ। আর এখানে হুম শব্দটা দিয়ে কাকে আপনি মডিফাই করতেছেন, যাকে ইঙ্গিত করে কথাবার্তা বলছেন সে হচ্ছে আপনার রহিম। এটাকে ইংলিশের ভাষায় বলা হয় অ্যান্টিসিডেন্ট। কি বলা হয়, অ্যান্টিসিডেন্ট। যাকে উদ্দেশ্য করে কথা বলবেন, যাকে টার্গেট করে কথা বলবেন তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। তাহলে দেখুন আমরা এই রিলেটিভ ক্লজ মেকিং করার ক্ষেত্রে আমরা কিন্তু এখানে অনেকগুলো কথা বলছি, এখানে অনেকগুলো কাহিনীর কথা বলছি, বাট আগেরটাতে আমরা কিন্তু এত কাহিনী বলি নাই। আগেরটাতে কিন্তু আপনার কি ছিল না, আগেরটাতে কিন্তু এরকম অ্যান্টিসিডেন্ট ছিল না, কিছু ছিল না, আগেরটার প্যাটার্নও কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সো এটা হচ্ছে মেইন কাহিনীটা, যে এখানে আসলে রিলেটিভ ক্লজ মেকিং করার ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ডটা কীভাবে ব্যবহার করছি, আর আপনি কোশ্চেন মেকিং করার ক্ষেত্রে ডাব্লিউএইচ ওয়ার্ডটা কীভাবে ব্যবহার করছেন, এই ব্যাপারটা আমি এখানে বোঝাতে চেয়েছি। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। সো এখানে আমরা শুধু হু দিয়ে ব্যাপারটা দেখিয়েছি, হুম দিয়ে ব্যাপারটা দেখিয়েছি, বাকিটা আপনারা কিন্তু পিডিএফ থেকে পুরো ব্যাপারটাই আপনারা পাবেন। সো আমরা এখানে হুম দিয়ে দেখেছি, তাহলে আমরা বাকি ব্যাপারটা একটু দেখিয়ে দিই। দেখুন বাকি ক্ষেত্রে যদি আপনি হু দিয়ে করতেন তাহলে হতো কে, এদিকে হতো কি যে বা যিনি। হোয়াট দিয়ে করলে এদিকে হতো কি, এদিকে হতো কি যা বা যে বিষয়টি। এদিকে উইচ দিয়ে করলে এটা হতো কি কোনটি, আর এদিকে করলে কি কি হতো যেটি বা যা। এদিকে হুজ দিয়ে করলে হতো কার, এদিকে করলে হতো কি যার। এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা ভিন্ন একটা ক্যাটাগরির দিকে চলে আসছি। এই ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে আমরা, যেহেতু বিষয়টা রিলেটেড সে কারণে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে আমরা চলে আসছি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আবার এদিকে দেখুন ইন্টারোগেটিভ প্রোনাউন থেকে, রিলেটিভ প্রোনাউন থেকে চলে আসছি আমরা রিলেটিভ অ্যাডভার্বে। ঠিক আছে, দেখুন এই জিনিসগুলো আমরা এখানে শিখে ফেলবো, যদিও এটা অ্যাডভার্বের টপিকস না, কিন্তু যেহেতু এটার সাথে সংশ্লিষ্ট এই কারণে আমরা শিখে ফেলবো। সো আগেরটা ছিল ইন্টারোগেটিভ প্রোনাউন, আর এখনটা হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আগেরটা ছিল রিলেটিভ প্রোনাউন, এখন আসছে কি রিলেটিভ অ্যাডভার্ব। এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর দেখুন আমরা আরও একটা জিনিস শিখব, এটা হচ্ছে কি
এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ। কিছুক্ষণ আগে আমরা শিখলাম ইন্টারোগেটিভ প্রোনাউন, এরপর আসছি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এখন আসছি আমরা কি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভে। এরপর দেখুন ডানে আমরা শিখছিলাম রিলেটিভ প্রোনাউন, তারপর বললাম রিলেটিভ অ্যাডভার্ব, এখন আবার বলতেছি রিলেটিভ অ্যাজেক্টিভ। তাহলে দেখুন এখানে টার্ম কিন্তু 3টা, আর 3টাতে টার্ম হয়ে গেল কয়টা? 6টা। সো এখানে আমরা 6টা টার্ম কিন্তু আপনাকে দেখাচ্ছি। 6টা টার্মের ক্ষেত্রেই কীরকমভাবে অনুবাদ হবে, কোন প্যাটার্নে পড়লে কীরকম হবে, এটা একটু আমরা দেখাই। তো ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যাপারটা আমরা অলরেডি বুঝে গেছি, প্রোনাউনের ব্যাপারটা যে হু এদিকে কে, এদিকে হবে যে বা যিনি। তো ইন্টারোগেটিভ অ্যাডভার্বে কী হবে? ইন্টারোগেটিভ অ্যাডভার্বে দেখুন ওয়েন শব্দটাকে যদি আপনি এই পাশের স্ট্রাকচারে লিখেন তাহলে হবে কখন। ওয়েন এই শব্দটাকে যদি আপনি এই পাশের স্ট্রাকচারে লেখেন তাহলে কি হবে? তাহলে হবে যখন। দেখুন আমরা একটা উদাহরণ দিই, ঠিক আছে? তাহলে উদাহরণ দিলে ব্যাপারটা বুঝবেন। যখন হবে কখন, কখন হবে কখন, নাকি? তাহলে সেম ওয়েতে আপনি যদি কোশ্চেন করেন, যে লিখলেন যে ধরেন আমি কোশ্চেন করলাম, কোশ্চেনের প্যাটার্নে যদি লিখি যে when do you go, when do you go, তুমি কখন যাও, when do you go। দেখুন এখানে do you go মানে কি, এটা কোশ্চেন করেছি, এই কারণে when মানে কি, when মানে হবে আপনার কখন, ঠিক আছে? আর এদিকে ধরেন বললাম ফ্রাইডে, when দেখুন ফ্রাইডে when our president went to ধরেন টু আমেরিকা। দেখুন এই জায়গায় ফ্রাইডে তারপর কি when our president went to আমেরিকা, এখানে কিন্তু আপনার পুরো সেন্টেন্সটা কিন্তু আমরা চেঞ্জ করি না, এখানে নর্মাল সেন্টেন্স আছে, এই কারণে when এখানে কি হবে আপনার, এটা হবে আপনার যখন। ফ্রাইডে when our president went to আমেরিকা is our special day, ঠিক আছে? অথবা ফ্রাইডে when I was born, যখন আমি জন্মগ্রহণ করেছিলাম, যে দিনটাতে আমি জন্মগ্রহণ করেছিলাম, is my special day, ঠিক আছে? সো দেখুন এখানে কিভাবে আপনার when শব্দটা এই পাশে কখন হচ্ছে আর এই পাশে যখন হচ্ছে, ঠিক সেমভাবে where শব্দটা এই পাশে কোথায় হচ্ছে, এই পাশে যেখানে বা যেথায় হচ্ছে। এখানে why শব্দটা এখানে কেন হচ্ছে, আর এই পাশে আপনার কি হচ্ছে, যে কারণে হচ্ছে। হাউ শব্দটা এখানে কিভাবে হচ্ছে, হাউ শব্দটা এখানে যেভাবে হচ্ছে। হাউ টল শব্দটা এখানে কত বড় কত ছোট, এখানে হচ্ছে যত বড় যত ছোট। হাউ ওল্ড, হাউ মেনি এখানে হচ্ছে কত সংখ্যক, এখানে হচ্ছে যত সংখ্যক। এখানে হাউ কুইকলি হচ্ছে কেমন দ্রুত, কত ঘন কত উচ্চ, আর এখানে হচ্ছে কি যত দ্রুত যত ঘন যত উচ্চ। হাউ অফেন, হাউ লাউডলি সেম অর্থ দিবে। হাউ অফেন মানে হচ্ছে কি কতবার, হাউ অফেন। আর হাউ অফেন এই পাশে বসলে হবে কি যতবার। যতবারই তুমি আমাকে জিজ্ঞাসা করো কোনো লাভ হবে না, আমি কোনো আনসার দিব না। আর এখানে হবে কি, এখানে হবে কতবার, এখানে হবে কতবার। ওকে, এই ব্যাপারটা আশা করি আমি বুঝাতে পেরেছি, যে এখানে WH ওয়ার্ডগুলোর বাহারি ব্যবহার দেখাচ্ছিলাম। এরপর আমরা আসি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভের ব্যাপারটা। সো অ্যাজেক্টিভের ব্যাপারটা দেখুন, অ্যাজেক্টিভের ব্যাপারটা মনে রাখবেন, WH ওয়ার্ডগুলো কি করে অ্যাজেক্টিভের ক্ষেত্রে, অ্যাজেক্টিভের ক্ষেত্রে WH ওয়ার্ডগুলো অবশ্যই এরপর কি নিবে, একটা নাউন নিবে, তাহলেই এটা অ্যাজেক্টিভ হবে, নয়তো অ্যাজেক্টিভ হবে না, ঠিক আছে? WH ওয়ার্ডের পর যদি আপনি নাউন বসান তাহলেই কেবল এটা অ্যাজেক্টিভ হবে, আর যদি WH ওয়ার্ডের পর কোনো নাউন না বসান তাহলে এটাই নাউন বা এটাই প্রোনাউন, এটা কিন্তু অ্যাজেক্টিভ না। সো অ্যাজেক্টিভ হতে গেলে আপনাকে অবশ্যই যাকে মডিফাই করে তার বিষয়টা নাউনটাকে এই পাশে রাখতে হবে। তাহলে দেখুন আমরা এখানে ওয়ার্ড উইচের পর সামথিং লিখব, মানে একটা নাউন লিখব। হোয়াট কালার আর উইচ কালার শব্দটার মধ্যে এই কালার শব্দটা হচ্ছে একটা নাউন আর উইচ হচ্ছে অ্যাজেক্টিভ, ঠিক আছে? তারপর দেখুন ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভের হুজ সামথিং মানে হচ্ছে কি কারও কোনো কিছু, ঠিক আছে? হুজ সামথিং, হুজ কার ইজ দিস, এই গাড়িটি কার। হুজ কার্স ইজ দিস, এই গাড়িটি কার। আবার এই পাশে যদি আপনি ব্যবহার করেন তাহলে হবে যার এই গাড়িটি তিনি আমার ভাই হন, ঠিক আছে? যার এই গাড়িটি তিনি আমার ভাই হন। হুজের অর্থে এদিকে হচ্ছে কার, এদিকে হচ্ছে যার। সো আমরা একটা চার্টের মধ্যে
আপনাকে পুরো রিলেটিভ ক্লজ এবং ইন্টারোগেটিভ প্রোনাউন, অ্যাডভার্ব এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা এখানে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছেন। আমাকে একটু জানাবেন কোথাও কোনো প্রবলেম হলে, যে ব্যাপারটা বুঝতেছেন না সেই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার করে দেব, ঠিক আছে, যদি বুঝতে সমস্যা হয়। তো কয়েকজনের বুঝতে সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা। যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে একটু বলবেন যে কোথায় বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, সো অনেকেই বুঝতে পেরেছেন বলছেন, অসংখ্য ধন্যবাদ। যারা বুঝতে পারছেন বলে কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ। তো এখানে অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন, আমরা একটু প্রশ্নগুলো দেখি, ঠিক আছে। তাহমিনা আনন্দী আপু বলেছেন হাউ মেনিটা একটু বলেন ভাইয়া। হাউ মেনিটা কি? হাউ মেনির কি হবে? এই পাশে হবে কত প্রকার, আর ওই পাশে হবে কি যত প্রকার, ঠিক আছে। হাউ মেনি এই পাশে হবে কি কত প্রকার, আর ওই পাশে হবে কি যত প্রকার। অ্যাডভার্বের পার্টটা আরেকটু বুঝায় দেন স্যার। আচ্ছা, আমরা অ্যাডভার্বের উপর মানে আমরা এটা আপনাকে এক নজরে এক পলকে সবগুলো ব্যাপার দেখালাম, আমরা এরপর ডিটেলসে আসতেছি, প্রত্যেকটা টপিকস নিয়ে ডিটেলসে আসতেছি, ওকে, ঘাবড়াবেন না। স্যার রিলেটিভ প্রোনাউনটা একটু এক্সাম্পল দিয়ে, ঘাবড়াবেন না। আমরা জাস্ট আপনাকে একটা মানে পুরো ব্যাপারটাকে আমি একটা চার্টে নিয়ে আসছি, ঠিক আছে, একটা চার্টে আপনাকে ফোকাস করে দেখিয়েছি। এখন আমরা ধীরে 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 আমরা সামনের দিকে যাব, প্রত্যেকটা বিষয় একটু ব্যাখ্যা করব, ঠিক আছে, প্রত্যেকটা টপিকস নিয়ে আমরা ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে। ডু ইউ লাভ রহিম, ওয়াই ডু ইউ লাভ রহিম, যখন, কখন, ভাই হাউ মেনি যত সংখ্যক, যত প্রকারের এক্সাম্পল, প্রত্যেকটারই এক্সাম্পল দিব, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আর বোঝার চেষ্টা করুন কি শেখাচ্ছি, কি বলছি আমি, ঠিক আছে, স্ট্রাকচারটা কীরকম হবে এটা একটু ভালো করে নজর দেন, ঠিক আছে। আমি আপনাকে একটা জায়গায় নিয়ে আসছি যাতে আপনি পুরো ব্যাপারটাকে ফিল করতে পারেন, পুরো ব্যাপারটাকে কি ফিল করতে পারেন, এই জন্য আমি এখানে নিয়ে আসছি। সো এটার দিকে একটু নজর দেন, যেটা আমি দেখাচ্ছি এটার দিকে একটু নজর দেন, তাহলে আমরা বিষয়গুলো ব্যাখ্যা করব। সো আমরা বিষয়গুলো ব্যাখ্যা করছি, ঘাবড়ানোর কোনো দরকার নেই। সো খেয়াল করুন, আমরা আপনাকে এখানে যে ব্যাপারটা দেখিয়েছি সেটার দিকে একটু ভালো করে খেয়াল করেন। এখানে দুটো স্ট্রাকচারের কথা বলছি, স্ট্রাকচারগুলো মনে করবেন এবং কি কি জিনিস আছে, ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে, তারপর আপনার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আছে, রিলেটিভ অ্যাডভার্ব আছে, তারপর আপনার কি ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ আছে, তারপর রিলেটিভ অ্যাজেক্টিভ আছে, এই টার্মগুলো শিখেন, ঠিক আছে। তো দেখুন, আমরা প্রথমেই ইন্টারোগেটিভ প্রোনাউনটা নিয়ে আসছি। ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিত বলি, প্রত্যেকটা টার্ম নিয়ে আমরা বিস্তারিত বলবো। সো ইন্টারোগেটিভ প্রোনাউন নিয়ে আসছি, প্রথমে আমরা হু এর ব্যাপারটা নিয়ে আসি। হু দিয়ে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কি কোশ্চেন করব। সো হু দিয়ে আমরা নর্মালি হু ব্রুক দ্য কাপ, আমরা কিছুক্ষণ আগে অর্থাৎ এর আগের ক্লাসে কিন্তু আমরা কোশ্চেন করার মেকিংটা আপনাকে শিখিয়েছি, ডাব্লিউএস কোশ্চেন কীভাবে করবেন, ঠিক আছে। সো ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো হয় হু,
হু দিয়ে আমরা কীভাবে কোশ্চেন করবো এটা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। হুম দিয়ে আমরা কীভাবে কোশ্চেন করবো, হুজ দিয়ে আমরা কীভাবে কোশ্চেন করবো, হোয়াট দিয়ে আমরা কীভাবে কোশ্চেন করবো, উইচ দিয়ে আমরা কীভাবে কোশ্চেন করবো, এগুলো আশা করি আগের ক্লাসে আপনারা শিখেছেন। আমরা এটা সিম্পল একটা ব্যাপার, এই কোশ্চেন করার মেকিং স্ট্রাকচারটা আমরা আগের ক্লাসে দেখিয়েছি, এই কারণে দেখাচ্ছি না এখানে। তারপর আমরা চলে আসি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। প্রথমে বাম পাশের সাইডটা আমরা ক্লিয়ার করে দিই, ঠিক আছে? বাম পাশের সাইডটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন ছিল, এখন আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারটা দেখি। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলছিলাম কিভাবে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলো হচ্ছে আপনার এই কীভাবে বসবে, ওরা ডাব্লিউএস ওয়ার্ডের সাথে আরেকটা কী হবে, একটা নাউন বসবে। দেখুন এই যে নাউন, দেখুন এই যে গিফট হচ্ছে নাউন আর এখানে হচ্ছে কি ডাব্লিউএস ওয়ার্ড, তাহলেই এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, অন্যথায় এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে না। হোয়াট গিফট, কি পুরস্কার, উইল দে গিভ আস, ঠিক আছে? উইল দে গিভ আস, তারা আমাদেরকে কি পুরস্কার দিবে, তাহলে অবশ্যই এখানে কি বলতে হবে, কি পুরস্কার দিবে তারা আমাদের। হোয়াট গিফট উইল দে গিভ আস, তারা আমাদের কি পুরস্কার দিবে, তাহলে এখানে অবশ্যই দেখেন এটা ইয়েস নো কোশ্চেন, এবং কি তার পূর্বে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড না, এখানে ডাব্লিউএস ওয়ার্ডের সাথে আরেকটা নাউনও আছে, ঠিক আছে? সো হোয়াট গিফট উইল দে গিভ আস, তারা আমাদেরকে কি পুরস্কার দিবে। আরও কোশ্চেন দেখুন, উইচ কার, হুজ কার, দেখুন তাহলে এরা কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো এটা নিয়েও আমাদের সময় নষ্ট করার কোনো দরকার নেই, আমরা পরের ব্যাপারটাতে চলে আসি। এখানে আরও কোশ্চেন আছে, যে হাউ মেনি, হাউ মাচ, ঠিক আছে? এগুলো সব হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কারণ কি, কেন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আমি আবারও বলি, যদি পাশাপাশি দুটি নাউন পরপর পাশাপাশি বসে তাহলে একটা নাউন আর একটা নাউনকে কী করে, সচরাচর মডিফাই করে। দেখুন হুজ নাম্বার, হুইচ কালার, হাউ মাচ ওয়েলথ, এই পর্যন্ত বলতে হবে। উইচ বুক, হুইচ অফার, হোয়াট কাইন্ড অফ প্লেস, হুইচ পেন্টিং। দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে আমরা কি নাউন দেখতে পাচ্ছি, তার দ্যাট মিনস ডাব্লিউএস ওয়ার্ডের পর যদি কোনো নাউন বসে তাহলে সেই ডাব্লিউএস ওয়ার্ডটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। আর যেহেতু এটা কোশ্চেন, তাহলে কোশ্চেন প্যাটার্ন কীভাবে আমরা করি আশা করি এটা আপনাদের জানা আছে, আমরা আগের ক্লাসে পড়েছি, আগের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি। এবার আমরা আসি ইন্টারোগেটিভ অ্যাডভার্বসের ব্যাপারটা। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব মানে কি, এটা কোশ্চেন করবে সেই সাথে অ্যাডভার্ব খুঁজে বের করবে, ঠিক আছে? অ্যাডভার্ব খুঁজে বের করবে। আগেরটা দেখুন, ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে প্রোনাউন খুঁজে বের করে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডজেক্টিভ খুঁজে বের করে, আর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হচ্ছে আপনার অ্যাডভার্ব খুঁজে বের করবে। কাহিনীটা হচ্ছে এখানে। সো আমরা প্রথমেই জানার চেষ্টা করি যে অ্যাডভার্ব আসলে কি। অ্যাডভার্ব আপনার ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, ক্লজ আর সেন্টেন্সকে মডিফাই করে। সচরাচর এই কাজগুলো অ্যাডভার্ব করে থাকে। সো এখন আমরা কোশ্চেন করার মাধ্যমে এগুলো খুঁজে বের করব, ঠিক আছে? সো আমরা এখানে অ্যাডভার্বের প্রকারভেদ, অ্যাডভার্ব বিভিন্ন রকমের হয়, যেমন ধরেন সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, কনজাংটিভ অ্যাডভার্ব, এই কয়েকটা প্রকারের অ্যাডভার্ব হয়ে থাকে। আমরা অ্যাডভার্ব শেখার জন্য, অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ, এগুলো শেখার জন্য আমাদের আলাদা একটা সেকশন আছে, আলাদা একটা ফেজ আছে। থার্ড ফেজ শুধু অ্যাডভার্বের উপর, কীভাবে অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব, এই যে কনজাংটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, সিম্পল অ্যাডভার্ব, এগুলো শিখবো। তবে আমরা এখানে যেহেতু আলোচনা করতে করতে চলে আসছি ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ব্যাপারটা, এই কারণে এখানে আমরা শিখে ফেলবো। তাহলে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের ব্যাপারটা আমরা আসি। ইন্টারোগেটিভ অ্যাডভার্বের যে মানে ডাব্লিউএস ওয়ার্ডগুলো, সেগুলো কি, সেগুলো হচ্ছে আপনার ওয়েন, ওয়ার, আও, এরা হচ্ছে কি আপনার, এরা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আর কোশ্চেন করার ফর্মুলাটা কি, নর্মালি এই যে কোশ্চেন করছি আমরা, ইয়েস নো কোশ্চেন করেছি, ডিড ইউ গো, আর ডাব্লিউএস ওয়ার্ডটা তার পূর্বে বসিয়ে দিয়েছি, তাহলে when did you go, তুমি কখন গিয়েছিলে। আবার দেখুন where did you go, তুমি কোথায় গিয়েছিলে। how did you go, তুমি কিভাবে গিয়েছিলে। প্রত্যেকটা জিনিস দেখুন কাকে মডিফাই করতেছে বলেন তো। দেখুন এই হাউ শব্দটা, এখানে when শব্দটা কাকে, সময় খুঁজতেছে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল পার্ট। where স্থান খুঁজতেছে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল পার্ট। হাউ এটা কিভাবে, কোনো একটা ধরন খুঁজতেছে, ম্যানার খুঁজতেছে, এই কারণে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ ম্যানার। আবার দেখুন প্রত্যেকটা এখানে টপিকস হচ্ছে কি অ্যাডভার্বের, সেই সাথে কোশ্চেন করছি, এই কারণে এটাকে বলা হয় ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। একজন বলেছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না, যদি ক্লিয়ার দেখা না যায় তাকে একটু রেসপন্স করবেন। আমি আশা করি ক্লিয়ার দেখাচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে বলে আমার বিশ্বাস। তো আমরা এরপর পরের ব্যাপারটাতে চলে যাই। দেখুন এখানে আমরা প্রত্যেকটা ব্যাপার এখানে দেখিয়েছি, সেই সাথে একটু ডিটেলস যারা আরও জানতে চান, যেমন ইউজ অফ হাউকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি, হাউকে আমরা কয়েকটা ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। হাউ ক্যান বি ইউজ টু ফর্ম কোশ্চেন ইন 4 ডিফারেন্ট ওয়েজ, হাউ ক্যান বি ইউজড বাই ইটসেলফ টু মিন ইন দ্যাট ওয়েজ, ঠিক আছে? কয়ভাবে, যেমন ধরেন
হাউ ডিড ইউ মেক দিস সস, আপনি কিভাবে এই সস তৈরি করলেন। আবার দেখুন হাউ ক্যান বি ইউজড উইথ অ্যাজেকটিভস টু আস্ক অ্যাবাউট দ্য ডিগ্রি অফ অ্যান অ্যাট্রিবিউটিভ কোয়ালিটি অপশনে গিয়ে, হ্যাঁ যারা ক্লিয়ার না বলছেন তাদের কোয়ালিটি অপশনটা একটু বাড়াবেন। কোয়ালিটি অপশন আছে একটা, এই কোয়ালিটি অপশনটাকে আপনাকে একটু বাড়াতে হবে, অথবা আপনার এখানে হয়তো নেটে প্রবলেম, ঠিক আছে, এটা একটু ভালো করে খেয়াল করেন। যাদের এখানে নেটে প্রবলেম তারা একটু সমস্যায় ভুগবেন। তো খেয়াল করুন, আমরা এখানে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি সেটার দিকে একটু খেয়াল করেন। তারপর আমি একটু বড় করে দিয়েছি, দেখুন এখন হয়তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি। ওকে, সো আমরা হাউকে কয়ভাবে ব্যবহার করতে পারি এটা একটু দেখাই। অনেকে হয়তো অনেকে হয়তো বুঝেন না বা জানেন একটু। আমি যেহেতু এটাকে কমপ্লিট একটা কোর্সের নাম দিয়েছি, এই কারণে আমি কোনো কিছু বাদ দিচ্ছি না, ঠিক আছে। সো হাউকে দেখুন আমরা অনেকভাবে ব্যবহার করতে পারি, ঠিক আছে। প্রথমত আমরা কিভাবে অর্থে ভার্বকে মডিফাই করার জন্য আমরা কি হাউকে ব্যবহার করি, আমি একটু ডিটেলস বলি আপনাকে। দেখুন আমরা আসলে যেটা করি আর কি, ধরেন আমরা নর্মালি আমরা জানি অ্যাডভার্ব কি করে। অ্যাডভার্ব কি কাজ করে বলেন তো? অ্যাডভার্ব আপনার কয়েকটা কাজ করতে পারে। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে। সো ভার্বকেই মডিফাই করলেই কি অ্যাডভার্ব হবে না? আরও কিছু আছে, আরও আছে না? যেমন ভার্বকে মডিফাই করে, আবার অ্যাডভার্ব কিন্তু আপনার অ্যাজেক্টিভকেও মডিফাই করে, ঠিক আছে। আবার অ্যাডভার্ব কিন্তু আপনার স্বয়ং অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করে। দেখুন এই ব্যাপারটা কিন্তু অ্যাডভার্বের ক্ষেত্রে সত্য। অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব আবার কাকে মডিফাই করে? অ্যাডভার্ব নিজেকে মডিফাই করে। সো হাউ শব্দটা একটা কি অ্যাডভার্ব না? হাউ কিভাবে, হাউ একটা কি অ্যাডভার্ব। সো এই হাউ শব্দটা আপনার ভার্বকে মডিফাই করতে পারে। যেমন আমি বললাম কি হাউ ডিড ইউ গো, এখানে যেটা বলছি না, হাউ ডিড ইউ গো বা হাউ ডিড ইউ মেক দিস সস, এই সস তুমি কীভাবে তৈরি করেছো, এখানে আপনার কি, এখানে আপনার হাউ কাকে মডিফাই করতেছে? এখানে আপনার মডিফাই করতেছে হাউ ভার্বকে। ভালো করে খেয়াল করেন এই জায়গায়, এই যে হাউ ডিড ইউ মেক দিস সস, এখানে আপনার তুমি কিভাবে সস তৈরি করেছো, তাহলে তৈরি করার ব্যাপারটা মেককে মডিফাই করতেছে। এই কারণে এখানে আপনার ভার্বকে মডিফাই করে হাউ, এই কারণে এটা অ্যাডভার্ব। বাট হাউ তো অন্য কিছুকে মডিফাই করতে পারে। যেমন দেখুন হাউ টল, এই শব্দটা কাকে মডিফাই করতেছে? হাউ শব্দটা এখন টলকে মডিফাই করতেছে। টল একটা অ্যাডজেক্টিভ। হাউ টল, তুমি লম্বা। এখন হাউ টল তুমি কত লম্বা, ঠিক আছে। টল, হাউ টল, তুমি কত লম্বা। তাহলে এখানে কাকে মডিফাই করতেছে বলেন তো? লম্বাকে মডিফাই করতেছে। ভালো করে খেয়াল করেন, হাউ টল, তুমি কতটুকু লম্বা। এই দেখুন এখানে কত শব্দটা কাকে মডিফাই করতেছে? অ্যাজেক্টিভকে মডিফাই করতেছে। সো অ্যাজেক্টিভের সংজ্ঞা কিন্তু শুধু ভার্বকে মডিফাই করলেই না, এটা অ্যাজেক্টিভকে মডিফাই করলেও অ্যাডভার্বের সংজ্ঞা কিন্তু শুধু ভার্বকে মডিফাই করলেই না, এটা যদি আপনার কোনো একটা অ্যাজেক্টিভকেও মডিফাই করে তাও কিন্তু এটা অ্যাডভার্ব, ঠিক আছে। সো এই ব্যাপারটাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি যে হাউ দিয়ে আপনি অনেক কিছুই করতে পারেন, ভার্বকেও মডিফাই করতে পারেন, আবার কোনো একটা অ্যাডজেক্টিভকেও মডিফাই করতে পারেন। 3 নাম্বার ব্যাপারে চলে আসি যে হাউ ক্যান বি ইউজড উইথ মাচ অ্যান্ড মেনি টু আস্ক অ্যাবাউট কোয়ান্টিটি। কোনো একটা কোয়ান্টিটি জানার জন্য আপনি হাউকে ব্যবহার করতে পারবেন। যেমন হাউ মেনি পিপল আর কামিং টু দ্য পার্টি, হাউ মেনি পিপল, এখানে দেখুন এই যে মেনি শব্দটা এখানে সংখ্যাবাচক একটা শব্দ। হাউ মেনি পিপল, কত সংখ্যক মানুষ এখানে আর কামিং টু দ্য পার্টি, এই পার্টিতে আসছে। সো কতজন লোক এই দলে আসছে। আবার দেখুন হাউ মাচ, এটা হচ্ছে কি যখন কাউন্টেবল তখন মেনি, আর যখন আনকাউন্টেবল তখন মাচ। হাউ মাচ ফ্লাওয়ার ডু আই নিড, আমার কতটুকু আটা বা ময়দা দরকার। তাহলে এখানে হাউ শব্দটা মেনি মাচের সাথেও ব্যবহৃত হতে পারে, এই ব্যাপারটা দেখালাম।
এরপর 4 নাম্বার ব্যবহারের দিকে আমরা দেখি। দেখুন 4 নাম্বার ব্যবহারটা হচ্ছে হাউ ক্যান বি ইউজড উইথ আদার অ্যাডভার্বস। অন্যান্য অ্যাডভার্বকেও কি করতে পারে, হাউ মডিফাই করতে পারে, কিছুক্ষণ আগে আমরা বলছিলাম। সো এক্ষেত্রে দেখুন হাউ কুইকলি, এই কুইকলি হচ্ছে একটা অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্বকে হাউ শব্দটা মডিফাই করতেছে, অর্থাৎ অ্যাডভার্বকে মডিফাই করতেছে। হাউ কুইকলি, কত দ্রুত, হাউ কুইকলি। আবার হাউ অফেন, কতবার। আবার হাউ লাউডলি, কতটা উচ্চ স্বরে, হাউ লাউডলি, কতটা উচ্চ স্বরে তুমি কাজটা করেছিলে। তাহলে আমরা এখানে দেখালাম যে বিষয়টা, সেটা আশা করি বুঝতে পেরেছেন। যেখানে দেখালাম আমরা কি, যে আপনার একটা অ্যাডভার্ব কাকে মডিফাই করতে পারে, আপনার অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, এবং স্বয়ং অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এই পর্যন্ত আপনি ব্যাপারটা বুঝেছেন কিনা একটু আমাকে বলবেন। আমরা একটু বিরতি নিচ্ছি, 1 মিনিটের একটা বিরতি নিচ্ছি, ঠিক আছে? ওকে, সো আমরা চলে আসছি। দেখুন আমরা এখানে আপনাকে আলোচনা করছিলাম কিসের সাথে, আমরা আলোচনা করছিলাম আপনার ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের আলোচনাটা আমরা এইমাত্র করলাম, ঠিক আছে? কিসের করলাম? কি বলছেন ভাইয়ার পিকটা কেমন যেন পলিটিশিয়ান টাইপের। স্যার সামনে ফাইনাল এক্সাম, তাই ক্লাস রেগুলার কন্টিনিউ করতে পারছি না। কোর্স ফি কত লাগবে? কোর্স ফি 2000 টাকা, বই সহ 2500 টাকা। ওয়েন, ওয়েয়ার, হাউ, শুধুমাত্র এই 3টি শব্দই কি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হিসেবে বসে? ওয়েন, ওয়েয়ার, হাউ কি আমরা বলছি? আবার 4টা দেখেন এখানে আরও কি কি ব্যবহার করেছি। কোয়ালিটি অপশনে গিয়ে ওকে, সো এই ব্যাপারটা আশা করি ক্লিয়ার আপনাদের কাছে। আমরা যে ব্যাপারটা ক্লিয়ার করেছি এই পর্যন্ত, আমরা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, মানে সংক্ষেপে একটু বলি যে কি কি আমরা এই পর্যন্ত শিখলাম, ঠিক আছে? প্রথমে দেখুন আমরা আলোচনা করেছি আপনার 2টা পার্ট নিয়েছি। দেখুন আমরা WH ওয়ার্ডগুলোকে, আমরা অনেকগুলো WH ওয়ার্ড শিখেছি। এই WH ওয়ার্ডগুলোর ব্যবহার আমরা আলোচনা করেছি। WH ওয়ার্ডগুলোকে এই বাম পাশে ইন্টারোগেটিভ হিসেবে আর ডান পাশে রিলেটিভ হিসেবে আমরা ব্যবহার করেছি। ইন্টারোগেটিভের প্রকারভেদগুলোর মধ্যে হচ্ছে কি, ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হতে পারে। এই 2টা আমরা এইমাত্র ক্লিয়ার করলাম। ইন্টারোগেটিভ প্রোনাউন হলে কি হবে, আপনার নামের পরিবর্তে বসবে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হলে কি হবে, কোনো অ্যাডভার্বের পরিবর্তে বসবে। অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব নিজের অ্যাডভার্বকে মডিফাই করে, ঠিক আছে? এরপর আরেকটা টার্ম হচ্ছে কি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। সো আমরা এই 3টা ক্যাটাগরি, দেখুন এটা বাম পাশের 3টা ক্যাটাগরি আমরা শিখে ফেললাম অলরেডি। আমরা এখন ডান পাশে চলে যাব। ডান পাশের ক্যাটাগরিটার নাম কি, প্রথমটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, প্রথমটা কি রিলেটিভ প্রোনাউন। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব।
থার্ড হচ্ছে কি, থার্ড হচ্ছে আপনার রিলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি ব্যাপারগুলো কি পুরো ক্লিয়ার না? এই পাশে দেখুন ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ পর্যন্ত ক্লিয়ার। আর এই পাশে আমরা আসছি কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রিলেটিভে চলে যাই, নাকি? আমাকে একটু বলবেন, কোথাও কারো কোনো প্রবলেম হলে সেটা আমাকে বলবেন, আমি ব্যাখ্যা করব। ওকে, এই ব্যাপারটা আশা করি বুঝে গেছেন। আমরা এই বাম পাশের ব্যাপারগুলো আশা করি বুঝে গেছেন। বাম পাশে যে ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এই ব্যাপারটা আশা করি এই যে এই পাশে আমরা যে ব্যাপারগুলো আলোচনা করেছি, অর্থাৎ ইন্টারোগেটিভের যে সিরিয়ালটা আমরা দেখতে পাচ্ছি, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা আমরা ডান পাশে যে ব্যাপারটা এখানে দেখুন রিলেটিভের যে ব্যাপারটা, এটা আমরা এখন শিখতে যাচ্ছি। রিলেটিভের ব্যাপারটা হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডজেক্টিভ, এই তিনটা ক্যাটাগরি আমরা এখন ব্যাখ্যা করব। তো প্রথমে আমরা রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা আসি। বলেন তো রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা তাহলে কি হবে? আমরা কিছুক্ষণ আগে বলেছি রিলেটিভ প্রোনাউনে গিয়ে ডাব্লিউএস ওয়ার্ডগুলোর মানে কিন্তু চেঞ্জ হয়ে যায়, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো এখন আমরা পুরো রিলেটিভ ক্লজ নিয়ে আলোচনা করব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, ঠিক আছে? সো চলুন আমরা রিলেটিভ ক্লজের ব্যাপারটা শুরু করি। রিলেটিভ ক্লজের ক্লাসটা হচ্ছে আমাদের 1-এর ই, আমরা 1-এর ই ক্লাসে চলে আসছি, ঠিক আছে? তো আমরা আপনাকে একটা কথা বলেছিলাম, কি কথা বলেছিলাম মনে আছে? একটা শব্দ ইউজ করেছিলাম, সেটাকে বলছিলাম কি অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? এই অ্যান্টিসিডেন্ট শব্দটাকে আপনার বুঝতে হবে। অ্যান্টিসিডেন্ট শব্দটা আসলে কি ছিল বলেন তো? অ্যান্টিসিডেন্ট শব্দটা কি ছিল একটু আমাকে বলবেন। অ্যান্টিসিডেন্ট হচ্ছে আপনি যাকে টার্গেট করে কথাগুলো বলেছিলেন, ঠিক আছে? অ্যান্টিসিডেন্টের ব্যাপারটা যারা বুঝেন নাই, আমি আবারও একটু ভালো করে বুঝাই যে অ্যান্টিসিডেন্টটা আসলে কি। ধরেন কোনো একটা ব্যক্তি সম্পর্কে আপনি কথা বলবেন, ধরেন আপনি রাকিব নামের একটা লোক সম্পর্কে কথা বলবেন। তো এখন রাকিব নামের লোক সম্পর্কে কি আপনি বারবার রাকিব 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 বলে কথা বলবেন? না, রাকিবের জায়গায় এমন একটা ওয়ার্ড ব্যবহার করবেন যেটা রাকিবকেই বুঝায়। রাকিবেই মানে যা কিছু করবে সেটা রাকিবের উপর গিয়ে দোষ পড়ে, ঠিক আছে? এই ধরনের যে ব্যাপারটাকে আমরা ইউজ করি সেটাই হচ্ছে, যার জন্য ইউজ করি সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, যার জন্য ইউজ করবো সেটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। মানে আমরা প্রক্সি দেই না ইউনিভার্সিটি লাইফে বা কলেজে, যারা প্রক্সি দিতেন, ঠিক আছে? প্রক্সি কীভাবে দেই আমরা? কারো হয়ে কারো পরিবর্তে রিপ্রেজেন্ট করি কাউকে, কারো হয়ে কারো অনুপস্থিতিতে আমরা কি করি? তার হয়ে আমরা নিজেদের রিপ্রেজেন্ট করি, চামচামি করি বলা যায়। তো এই ব্যাপারটা যার হয়ে আপনি করবেন তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, আর যে করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন অথবা রিলেটিভ অ্যাডভার্ব অথবা রিলেটিভ অ্যাডজেক্টিভ, ঠিক আছে? সো রাকিব, এখন রাকিব সম্পর্কে ধরেন রাকিব ইজ আ স্টুডেন্ট, এটা একটা সেন্টেন্স, ঠিক আছে? এখন এইখানে আপনি রাকিব শব্দটা লিখেছেন, বাট এইবার আপনি চাচ্ছেন রাকিবের ব্যাপারে লিখবেন, কিন্তু রাকিব শব্দটা ইউজ করবেন না। তাহলে আপনি এখানে কি লিখবেন? হু, রাকিব হু, যে রাকিব, যে রাকিব হু ইজ মাই ব্রাদার। এখানে খেয়াল করুন আমরা দুটা ক্লজ লিখেছি না? রাকিব ইজ আ স্টুডেন্ট, হু ইজ মাই ব্রাদার। এই ক্ষেত্রে আমরা কি করি? এই দুইটা সেন্টেন্সকে, যেহেতু এটা ক্লজ, এই কারণে আমরা কি করি? এই কারণে এটাকে একটু স্পেস করি, এটাকে একটু সরায় দেই। সরিয়ে কি করি? সরিয়ে এই যে এই ক্লজটা আপনি এখানে দেখেছেন না, এই ক্লজটাকে আপনি কি করবেন? এখন এই ক্লজটাকে আপনি মাঝখানে ইন করে দিবেন, এই জায়গায় বসিয়ে দিবেন। বসিয়ে দিলাম, এই জায়গায় বসিয়ে দিলেন, দেখুন। তাহলে আমাদের এটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। তার মানে রাকিব হু ইজ মাই ব্রাদার ইজ আ স্টুডেন্ট, এটা কি হয়ে গেল? আপনার কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এটাই কিন্তু আসলে মানে রিলেটিভ প্রোনাউনের ব্যবহারটা। রিলেটিভ প্রোনাউন কেন ব্যবহার করি? কারো প্রক্সি হিসেবে ব্যবহার করি, বারবার তার নাম না নিয়ে। রাকিব যিনি আমার ভাই, তিনি একজন স্টুডেন্ট, এইরকম আর কি ব্যাপারটা। তো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন চলে আসি পিডিএফে, আমাদের 1-এর ই ক্লাসে চলে আসছি। রিলেটিভ প্রোনাউন নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। তো খেয়াল করেন,
আমরা একের ইতে রিলেটিভ প্রোনাউন নিয়ে আলোচনা করব। তো আমরা আবারও আপনাকে দেখিয়ে দিই যে রিলেটিভ ডাব্লিউএস ওয়ার্ড রিলেটেড প্রোনাউন নিয়ে আলোচনা করছিলাম এবং এটাকে দুটা ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন আর একটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আমরা অলরেডি শিখে ফেলেছি, এখন আমরা শিখব কি আপনার রিলেটিভ প্রোনাউন। সো রিলেটিভ প্রোনাউন সম্পর্কে এখানে অনেক কথা বলা হয়েছে, আপনারা একটু পড়বেন মনোযোগ দিয়ে। এবং এইখানে আপনার রিলেটিভ প্রোনাউন এবং অ্যান্টিসিডেন্টের একটা সংজ্ঞা দেয়া আছে। দেখুন সংজ্ঞাটা ভালো করে একটু খেয়াল করেন, এখানে একটা সংজ্ঞা দেয়া আছে। সংজ্ঞাটা কি আমি একটু পড়ি, সংজ্ঞাটা খুবই সুন্দর একটা সংজ্ঞা। দেখুন যারা অ্যান্টিসিডেন্ট বুঝেন না এবং রিলেটিভ প্রোনাউন বুঝেন না তারা দেখুন, কোনো নাউন বা প্রোনাউনকে একবারের অধিক সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করার প্রয়োজন হলে, ধরেন আপনি কোনো একটা নাউন অথবা প্রোনাউনকে একবারের অধিক সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাচ্ছেন। কীরকম ব্যাপারটা খেয়াল করেন, একবারের অধিক। যেমন আমরা দেখুন এই জায়গায় রাকিবকে একবারের অধিক ব্যবহার করেছিলাম না। দেখুন এই যে রাকিব হু ইজ মাই ব্রাদার, এই যে সেন্টেন্সটা আমরা লিখেছিলাম এই জায়গায় দেখুন, এই জায়গায় আমরা এই যে হু ইজ মাই ব্রাদার শব্দ ক্লজটা আমরা লিখেছি না, এই ক্লজটার মধ্যে কিন্তু আমি একবারের বেশি রাকিবকে সাবজেক্ট হিসেবে লিখেছি। এখানে রাকিব ইজ এ স্টুডেন্ট, এখানেও কিন্তু রাকিব ইজ মাই ব্রাদার। তো সেম সাবজেক্ট আপনি বারবার ব্যবহার না করে একটা সাবজেক্টের প্রক্সি হুকে ব্যবহার করেছি, ঠিক আছে। রাকিব ইজ এ স্টুডেন্ট, রাকিব ইজ মাই ব্রাদার। এখন এই দুটাকে যদি আপনি একটা ক্লজে মেকিং করেন তাহলে সেক্ষেত্রে বারবার একই শব্দ ইউজ না করে আমরা তার পরিবর্তে যা ব্যবহার করি সেটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। একই সেন্টেন্সে যদি একই ব্যক্তিকে বারবার সাবজেক্ট কিংবা বারবার অবজেক্ট হিসেবে ব্যবহারের প্রয়োজন পড়ে তাহলে আমরা সেইটার পরিবর্তে রিলেটিভ প্রোনাউন ইউজ করি, সেটার পরিবর্তে রিলেটিভ অ্যাডভার্ব ইউজ করি, কিংবা সেটার পরিবর্তে আমরা রিলেটিভ অ্যাজেক্টিভ ইউজ করি। এবং যার পরিবর্তে আমরা ইউজ করি সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। যার পরিবর্তে আমরা ইউজ করব সেটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট, যাকে দিয়ে করব সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই ব্যাপারটা বুঝতে হবে। এখানে আমরা রাকিবের পরিবর্তে এটা ব্যবহার করেছি, যাকে ব্যবহার করেছি সে রিলেটিভ প্রোনাউন, আর যার পরিবর্তে করেছি সে অ্যান্টিসিডেন্ট। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে কোনো একটা বাক্যে একই ব্যক্তিকে যদি একাধিকবার সাবজেক্ট কিংবা অবজেক্ট বানানোর ইচ্ছা হয় আপনার মনের মধ্যে যদি এরকম কাজ করে তাহলে ওই ব্যক্তির পরিবর্তে আমরা যে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করি, যে শব্দ ব্যবহার করি সেটা রিলেটিভ প্রোনাউন, এবং যার জন্য ব্যবহার করি সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। ব্যাস, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্টের সংজ্ঞা। যাই হোক, এটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন সম্পর্কে আরও একটু বিস্তারিত ব্যাপারটা আমরা ঘেঁটে নিচ্ছি, বুঝে নিচ্ছি। তো এখানেও আমরা একটা স্পেশাল চার্ট করেছি, চার্টটার দিকে ভালো করে খেয়াল করবেন। পিডিএফে আপনারা আশা করি বুঝেছেন বা পড়েছেন, যাই হোক পিডিএফ দিলে বুঝতে পারবেন আরও সুন্দর করে। এখানেও একটা স্পেশাল চার্ট আছে, এই চার্টটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে পুরো ব্যাপারটা আমরা এই চার্টের মধ্যে নিয়ে আসছি যাতে আপনি সহজে বুঝতে পারেন, ঠিক আছে, এক পলকে দেখলেই বুঝে যান। তো এখানে দেখুন আমরা বলছিলাম যে একই ব্যক্তিকে যদি একাধিকবার সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে তার পরিবর্তে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব। এখন ওই ব্যক্তিটাকে যদি আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চান, আপনি যার পরিবর্তে নিয়ে যদি তাকে আপনি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চান পারবেন, তাকে যদি আপনি অবজেক্ট হিসেবে ব্যবহার করেন সেটাও পারবেন। তো সাবজেক্ট হিসেবে ব্যবহার করলে যদি পার্সন হয়, ব্যক্তিরা যদি পার্সন হয় তাহলে পার্সনের পরিবর্তে যেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে হু অথবা দ্যাট। যদি ব্যক্তিটা থিং হয়, থিং মানে বস্তু বিষয় হয়, তাহলে আপনি উইচ অর দ্যাট ব্যবহার করবেন। ওই যে শব্দটা ব্যবহার করবেন বলছি ওই শব্দটা কি হতে পারে সেটা বলছি। পার্সন হলে হু দ্যাট, প্রক্সি দিবে যারা প্রক্সি দিবে, আপনার যারা প্রক্সি দিবে তারা যদি পার্সন হয় তাহলে হু দ্যাট, থিংস হলে উইচ দ্যাট, প্লেস হলে উইচ দ্যাট, টাইম হলে উইচ দ্যাট, পার্সন হলে উইচ দ্যাট, ঠিক আছে, এগুলো আপনি ব্যবহার করবেন তাদের প্রক্সি হিসেবে। অবজেক্ট হলে যদি ওটা অবজেক্ট হয় তাহলে আপনি হু হুম অথবা দ্যাট, উইচ দ্যাট এগুলো ব্যবহার করবেন। থিংস হলে উইচ দ্যাট ব্যবহার করবেন। আবার দেখুন যদি পসেশন বোঝায়, পসেশন বলতে বোঝায় কি কারো মালিকানায় কি আছে, আপনার কি আছে, আপনার প্রক্সি হিসেবে যদি আপনার কি আছে না আছে সেগুলো ব্যাখ্যা করে, যেমন পসেশন হিসেবে হোজ, তাহলে হবে কি হোজ। তাহলে পার্সন হলে হোজ, থিংস হলে হোজ, প্লেস হলে হোজ, টাইম হলে হোজ, পার্সন হলে হোজ, সবার ক্ষেত্রেই হোজ, ঠিক আছে।
এরপর দেখুন যে পসেশনের পাশে বা সাথে যদি অবজেক্ট হিসেবে বসে, কি হিসেবে বসে, যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে কি ব্যবহার করবেন, সরি এটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পাশে বা সাথে যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে হুম ব্যবহার করবেন, ব্যক্তি হলে হুম, বস্তু হলে উইচ, আর বাকিগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে আপনার উইচ। ঠিক আছে, আমরা এক্সাম্পল দিব, আগে ব্যাপারটা একটু দেখেন। রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে যদি বসে, রিলেটিভ অ্যাডভার্ব, তাহলে এখানে আপনার পার্সনের ক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্ব হবে না, এটা ক্রস, এটাও ক্রস। কোথায় রিলেটিভ অ্যাডভার্ব হবে, প্লেসের ক্ষেত্রে, কারণ আমরা জানি কোথায় প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। সো প্লেস অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ কোনো একটা স্থানবাচক শব্দ যদি আপনি বসান তাহলে আপনি এখানে রিলেটিভ অ্যাডভার্ব ব্যবহার করবেন। প্লেসবাচক ক্ষেত্রে রিলেটিভ অ্যাডভার্ব কি হবে, ওয়্যার। টাইমবাচক রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে কি হবে, ওয়েন। রিজনবাচক কোনো শব্দ হলে সেক্ষেত্রে আপনার রিলেটিভ অ্যাডভার্বটা কি হবে, ওয়াই। এই তিনটাকে আমরা রিলেটিভ অ্যাডভার্ব বলি, কারণ এগুলো কি স্থানবাচক, সময়বাচক এবং রিজনবাচক কোনো অ্যাডভার্বের পরিবর্তে যদি এরা বসে। তাহলে এখানে আমরা কেন এগুলো লিখলাম, এগুলো লিখলাম যে স্থানবাচক কোনো প্রোনাউন থাকতে পারে, স্থানবাচক কোনো নাম থাকতে পারে, যেমন ধরেন বাংলাদেশ, এটা কি নাম না, প্রথমত তো এটা নাম, সো সেই ক্ষেত্রে আপনি উইচ ব্যবহার করবেন। কিন্তু যদি কোনো প্লেস হয় যেটা আপনার অ্যাডভার্বের বোঝায়, যেমন বাংলাদেশে, তখন আপনি ওয়্যার ব্যবহার করবেন। যদি স্থানবাচক সেটা কি হয়, আপনার অ্যাডভার্বিয়াল হয়, তাহলে আপনি স্থান বসাবেন, মানে ওয়্যার বসাবেন, ওয়েন বসাবেন, ওয়াই বসাবেন। আর যদি আপনি মনে করেন যে না অ্যাডভার্ব না, এটা আপনি মডিফাই করতে যাচ্ছেন, অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে যাচ্ছেন, তাহলে আপনি উইচ বসাবেন, এখানেও উইচ বসাবেন, এখানেও উইচ বসাবেন। ব্যাপারটা যারা বুঝেন না আমি একটু ব্যাপারটা বলি। যেমন ধরেন আপনি বাংলাদেশের কথা বলছেন, এখন বাংলাদেশকে আপনি কি ব্যবহার করতে পারেন, অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার অ্যাডজেক্টিভ হিসেবে মডিফাই করতে পারেন। ধরেন আমি লিখলাম বাংলাদেশ, বাংলাদেশ লিখলাম। এখন আপনি বাকি সেন্টেন্সটা লিখতে পারেন এইভাবে যে বাংলাদেশ তো লিখলাম, বাংলাদেশ লেখার পর বললাম যে বাংলাদেশ which is very nice country। তাহলে দেখুন এটা একটা স্থানবাচক শব্দ, বাংলাদেশ কি একটা স্থানবাচক শব্দ, কিন্তু এটা অ্যাডভার্ব না। কারণ কি, আমি বাংলাদেশকে অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার করি না, আমি বলি নাই যে বাংলাদেশ কোথায়, আমি বলছি বাংলাদেশ একটি সুন্দর দেশ, উইচ ইজ আ ভেরি নাইস কান্ট্রি। বাংলাদেশ উইচ ইজ আ ভেরি নাইস কান্ট্রি, এটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভ ক্লজ, এটাকে আমরা জাস্ট মডিফাই করার জন্য ব্যবহার করেছি। আমাদের মূল সেন্টেন্স কোথা থেকে শুরু হবে, মূল সেন্টেন্স বাংলাদেশের সাথে কানেক্টেড থাকবে। বাংলাদেশ উইচ ইজ ভেরি নাইস কান্ট্রি ইজ মাই বার্থ প্লেস, আমার জন্মস্থান। ঠিক আছে, এইভাবে আপনি সেন্টেন্স লিখতে পারেন। আবার আপনি কিন্তু এইভাবে লিখতে পারেন, ধরেন আমি বাংলাদেশ বললাম, বাংলাদেশ বলে আমি এবার অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার করব। অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করলে কি ইউজ করবেন আপনি, অবশ্যই অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করলে ওয়্যার ব্যবহার করবেন। বাংলাদেশ ওয়্যার আই লিভ, দেখুন ওয়্যার আই লিভ মানে হচ্ছে কি যেখানে আমি বসবাস করি। তাহলে প্রশ্ন যদি করেন, প্রশ্ন এবার কি করবেন, কোথায় বসবাস করেন, প্রশ্ন কি দিয়ে করতেছেন, কোথায় দিয়ে করতেছেন, তার মানে স্থান খুঁজতেছেন, ভার্বকে মডিফাই করতেছেন, সে কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, আর এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, সো বাংলাদেশ স্থানবাচক শব্দ হলেই যে সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে এরকম না। স্থানবাচক শব্দ হলে দেখতে হবে যে স্থানবাচক শব্দটাকে কি আপনি মডিফাই করতেছেন নাকি স্থানবাচক শব্দটাকে আপনি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করতেছেন, সেটা দিকে একটু খেয়াল রাখবেন। ওকে, যাই হোক, আমরা এখানে আপনাকে যে মানে ছকটা দেখাচ্ছি সেই ছকটা আশা করি বুঝতে পেরেছেন। এখানে পুরো ব্যাপারটাকে সাজানো আছে, একটু বাসায় একটু দেখবেন, তাহলে মানে ক্লাসের শেষে যখন দেখবেন তখন ব্যাপারটা মাথায় আসবে। আমরা এখন কিছু উদাহরণে চলে আসি। ঠিক আছে, তো প্রথমেই দেখুন উদাহরণটা ভালো করে একটু খেয়াল করেন। প্রথম উদাহরণটা, প্রথম বক্সটা একটু খেয়াল করেন। অ্যান্টিসিডেন্ট ইজ দ্য সাবজেক্ট অফ দ্য রিলেটিভ ক্লজ। যদি অ্যান্টিসিডেন্ট কোনো রিলেটিভ ক্লজের সাবজেক্ট হয় তাহলে সেন্টেন্সগুলো কীরকম হবে। ঠিক আছে, এই ব্যাপারটার দিকে একটু খেয়াল করেন। প্রথমেই দেখুন আমি বললাম, এখানে আমরা সরাসরি উদাহরণগুলোর দিকে খেয়াল করব। এখানে আমরা একটা সেন্টেন্স বললাম, আই হেট মাই টিচার, আই হেট মাই টিচার। তাহলে এখানে মাই টিচার একটা শব্দ পেলাম না, এই শব্দটাকে ধরেন পরবর্তী সেন্টেন্সেও সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবো, হু নিয়ে আসবো। আই হেট মাই টিচার হু ইজ আ স্ট্রিক্ট পারসন। দেখুন ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা। তাহলে বলেন তো এখানে অ্যান্টিসিডেন্টকে, অ্যান্টিসিডেন্ট হচ্ছে আর টিচার, আর রিলেটিভ প্রোনাউনকে, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। তার মানে আমরা সেন্টেন্স যদি দুইটা লিখতাম, আই হেট মাই টিচার এটা একটা সেন্টেন্স হতো, আবার মাই টিচার এখানে রিপিট হতো, মাই টিচার ইজ আ স্ট্রিক্ট পারসন।
মাই টিচার ইজ এ স্ট্রিক্ট পারসন। যেহেতু একই সেন্টেন্স, সে কারণে একই সেন্টেন্সে আমরা বারবার একই সাবজেক্ট বারবার না লিখে কী করি, একটাকে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ অ্যাডভার্ব বা রিলেটিভ অ্যাডজেক্টিভে কনভার্ট করি বা প্রক্সি হিসেবে ব্যবহার করি। আই হেট মাই টিচার হু ইজ এ স্ট্রিক্ট পারসন। আমরা আরেকটা উদাহরণে যাই, তাহলে আরও ব্যাপারটা বুঝবেন। ধরেন আই লাভ পিপল হু স্পিক ইংলিশ, হু স্পিক ইংলিশ। তাহলে দেখুন আই লাভ পিপল, এই পিপল শব্দটাকে আমরা এখানে আবার বললাম পিপল স্পিক ইংলিশ। সো পিপলটাকে আমরা ডাইরেক্ট দুইবার না বলে আমরা কী করবো, হু স্পিক ইংলিশ, আই লাভ পিপল হু স্পিক ইংলিশ। আবার দেখুন আই ওয়েন্ট টু টরন্টো জু, টরন্টো জু কিন্তু একটা স্থানের নাম, কিন্তু বুঝতে হবে যে এটাকে আমরা অ্যাডভার্বিয়াল হিসেবে ব্যবহার করি নাকি এটাকে মডিফাই করার জন্য ব্যবহার করি। যেমন দেখুন আই ওয়েন্ট টু টরন্টো জু উইচ ওয়াজ ওয়ান্ডারফুল, যেটা খুবই সুন্দর ছিল। তাহলে এটা কি আপনার উইচ বসছে কেন, কারণ এই টরন্টো জুকে আমরা মডিফাই করতেছি, এই কারণে এখানে আপনার কি বসছে, এটা বসছে। ঠিক আছে, তাহলে এখানে টরন্টো জু হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এই হু হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, উইচ হচ্ছে এখানে রিলেটিভ প্রোনাউন, আর এই ক্লজটা হচ্ছে রিলেটিভ ক্লজ। ঠিক আছে, মনে রাখবেন রিলেটিভ ক্লজ সবসময় অ্যান্টিসিডেন্টকে কী করে, মডিফাই করে। রিলেটিভ ক্লজ কী করে, রিলেটিভ ক্লজ অ্যান্টিসিডেন্টকে মডিফাই করে। যেহেতু অ্যান্টিসিডেন্ট একটা নাউন বা প্রোনাউন এবং মডিফাই করে, এই কারণে এই রিলেটিভ ক্লজগুলো হয় কি আপনার অ্যাজেক্টিভ ক্লজ। ঠিক আছে, রিলেটিভ ক্লজগুলো কি হয়, অ্যাজেক্টিভ ক্লজ হয়। এই যে দেখুন এখানে অ্যাজেক্টিভ ক্লজ লেখা আছে, রিলেটিভ ক্লজগুলোকে আমরা কি বলতে পারি, অ্যাজেক্টিভ ক্লজ বলতে পারি। ওকে, এটা গেল। মানে আমরা এখানে দেখাচ্ছি যে অ্যান্টিসিডেন্টকে যদি সাবজেক্ট হিসেবে প্রতিনিধিত্ব করে তাহলে হু, অবজেক্ট হিসেবে করলে কি হবে বলেন তো, অবজেক্ট হিসেবে করলে কি হবে, দ্রুত রেসপন্স করবেন। অবজেক্ট হিসেবে করলে তাহলে হুম হবে। আমরা এবার দেখাই, দেখুন এখানে আমি বলছি মাই গ্রামার টিচার, এখানে আমি কি বললাম, মাই গ্রামার টিচার। এখন মাই গ্রামার টিচারকে আমরা কি করব, হুম দিয়ে রিপ্লেস করব। মাই গ্রামার টিচার হুম রবার্ট হেটস, হুম রবার্ট হেটস মানে কে, যাকে রবার্ট ঘৃণা করে। দেখুন এখানে আপনার এই যে হুম শব্দটা, এটা আসলে এই হেট ভার্বের অবজেক্ট, হেট ভার্বের কি অবজেক্ট। মাই গ্রামার টিচার হুম রবার্ট হেটস, আমার গ্রামার টিচার যাকে রবার্ট ঘৃণা করে। এই মাই গ্রামার টিচার সেন্টেন্সটা শেষ হবে কোথায় গিয়ে, শেষ হবে কিন্তু এখানে গিয়ে, ইজ ডেভিড, ইজ ডেভিড, এটা হচ্ছে মেইন সেন্টেন্স, আর মাঝখানেটা হচ্ছে কি আপনার রিলেটিভ ক্লজ। এই কারণে আমরা শ্যাডো দিয়ে, দেখুন শ্যাডো দিয়ে রিলেটিভ ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজকে এখানে রেখেছি, অ্যাজেক্টিভ ক্লজ রিলেটিভ ক্লজকে মাঝখানে রেখেছি, আর এই সাদা অংশ, এই সাদা অংশের সাথে একটা ক্লজ করেছে যেটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলি, আর মাঝখানটাকে বলি রিলেটিভ ক্লজ। ওকে, আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখুন আরেকটা উদাহরণ হচ্ছে দি গাই, দি গাই হুম আই মেড বাই চান্স, হুম আই মেড বাই চান্স, যার সাথে আমার হঠাৎ দেখা হয়ে গেল, ইজ মাই ফ্রেন্ডস হাজব্যান্ড, সে আমার বন্ধুর হাজব্যান্ড হয়, সে আমার বন্ধুর হাজব্যান্ড হয়। আবার দেখুন মাই ফোন, এখন মাই ফোনকে আমরা এখানে বললাম উইচ আই বট 5 years ago, যেটা আমি 5 বছর আগে কিনেছিলাম, ইজ ব্রোকেন ভেঙে গিয়েছিল, সেটা ভেঙে গিয়েছে। সো এখানে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহার করেছি, এটা পুরোটা এই যে এখানকার এবং এখানকার অংশ মিলে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর মাঝখানে যে শ্যাডো আছে এটা হচ্ছে কি রিলেটিভ ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, রিলেটিভ ক্লজ আর অ্যাজেক্টিভ ক্লজও আপনি বলতে পারেন। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন যে এখানে হু এবং হুমের ব্যবহারটা কিভাবে করেছি। এরপর দেখুন আমরা চলে আসি অ্যান্টিসিডেন্ট পোসেস সামথিং, মানে অ্যান্টিসিডেন্ট যদি কোনো কিছু গ্রহণ করে বা কোনো কিছুর সম্পর্কে বলে, আপনার কোনো কিছু আছে ওরকম কিছু যদি বলে, তাহলে আমরা কী ব্যবহার করি, হুজ। দেখুন এখানে যেমন আনাস একটা নাম আমরা এখানে লিখেছি, এরপর আনাসের পরিবর্তে বললাম হুজ হবি, মানে কি কার সম্পর্কে বলতেছি, আনাস সম্পর্কে বলতেছি। আনাস হুজ হবি ইজ প্লেয়িং টেনিস, হুজ হবি ইজ প্লেয়িং টেনিস ইজ আ গ্রেটার টিচার। বলেন তো এখানে আমাকে একটু বলতে হবে কোনটা রিলেটিভ ক্লজ কোনটা অ্যাজেক্টিভ ক্লজ, বলেন তো কোনটা রিলেটিভ ক্লজ কোনটা অ্যাজেক্টিভ ক্লজ। আনাস থেকে শুরু করলাম 1 আর 2, 1 2 নাকি 3, 1 আর 2 এ যে ক্লজটা আছে এটা নাকি 3 এ যে ক্লজটা আছে এটা রিলেটিভ ক্লজ, কোনটা একটু বলবেন, আমরা একটু চেক করি আপনারা বুঝতেছেন কিনা
বা আমরা কি ধীরে আরও পড়াবো কিনা বা আরেকটু স্পিডি হবো কিনা একটু জানাবেন। আপনাদের রেসপন্স কিন্তু আমাকে এটা প্রুভ করে যে আপনি বুঝতেছেন, আমি একটু তাড়াতাড়ি যেতে পারি, আপনি বুঝতেছেন না, আমি একটু ধীরে ধীরে বুঝাতে পারি, ঠিক আছে? সো আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো সবসময় পড়তেছি, সবসময় দেখতেছি। ওকে, সো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো করেই বুঝতে পেরেছেন। ওকে, সো 3 নাম্বারটা হচ্ছে রিলেটিভ ক্লজ এবং এটাকে কিন্তু আমরা কি বলতে পারি, অ্যাডজেক্টিভ ক্লজ বলতে পারি। ওকে, সো আমরা আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এরপর আমরা নেক্সট টপিকসের দিকে যেতে পারি নাকি? ওকে, সো আমরা নেক্সট টপিকসের দিকে যাই। এরপর দেখুন আমরা চলে আসছি যে অ্যান্টিসিডেন্ট পোসেস সামথিং। পোসেস বলতে আমরা আসলে বুঝাচ্ছি কি যে আপনি কারো কোনো কিছু নিয়ে কথা বলবেন, কারো কোনো কিছু নিয়ে কথা বলবেন। যেমন দেখুন আমরা এখানে বললাম যে দি গার্ল, এখন এই গার্লের কোনো কিছুর কথা বলবো। যেমন ধরেন দি গার্ল হুজ আইস, যার চোখগুলো, দি গার্ল হুজ আইস আই লাইক মোস্ট, যার চোখগুলো আমি সবচেয়ে বেশি পছন্দ করি বা সবচেয়ে বেশি ভালোবাসি, ওই বালিকাটা হচ্ছে কি ইজ রাজিয়া সুলতানা। ঠিক আছে, সো খেয়াল করেন এখানে যে শব্দটা আমরা ইউজ করেছি, মানে যে বালিকাটাকে আমরা এখানে অ্যান্টিসিডেন্ট হিসেবে ব্যবহার করেছি তার কোনো কিছু নিয়ে কথা বলছি। ঠিক আছে, তাকে নিয়ে না, তার কোনো কিছু নিয়ে কথা বলছি, যেটাকে আমরা বলছি কি হুজ আইস। দি গার্ল হুজ আইস আই লাইক মোস্ট ইজ রাজিয়া সুলতানা। দেখুন এখানে যে ব্যাপারটা আমরা বলছি সেটা হচ্ছে কি দি গার্ল হুজ আইস। এখানে হুজ আইস আসলে কি, এটা কিন্তু আপনার এই গার্লের কোনো কিছু নিয়ে কথা বলছি। সো এই ব্যাপারটাও কিন্তু আপনাকে ফিল করতে হবে, বুঝতে হবে। এখন এই হুজ আইসের যে ব্যাপারটা, এটা কিন্তু সাবজেক্টিভও হতে পারে আবার অবজেক্টিভও হতে পারে। সাবজেক্টিভও বানাতে পারেন আপনি, অবজেক্টিভও বানাতে পারেন এই ক্লজটা মেকিং করার ক্ষেত্রে। আরেকটা উদাহরণ দেখুন, মাই ফ্রেন্ড হুজ রানিং, যার দৌড়। ঠিক আছে, মাই ফ্রেন্ড হুজ রানিং, যার দৌড় রকি ডোন্ট লাইক, রকি ডোন্ট লাইক। দেখুন এক্ষেত্রে রকি ডোন্ট লাইক, এই লাইকের ব্যাপারটা কি এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। হ্যাজ বিকাম ফাস্ট, মাই ফ্রেন্ড হ্যাজ বিকাম ফাস্ট। এখানে মেইন সেন্টেন্স কোনটা? মেইন সেন্টেন্স হচ্ছে মাই ফ্রেন্ড হ্যাজ বিকাম ফাস্ট। এখানে মেইন সেন্টেন্স কোনটা? মেইন সেন্টেন্স অর ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কোনটা হয় বলেন তো? দি গার্ল ইজ রাজিয়া সুলতানা, এটা মেইন সেন্টেন্স। আর এখানে এখানে কোনটা মেইন সেন্টেন্স? মাই ফ্রেন্ড হ্যাজ বিকাম ফাস্ট, এটা মেইন সেন্টেন্স। আর মাঝখানেরটা হচ্ছে কি রিলেটিভ ক্লজ, হুজ আইস আই লাইক মোস্ট, হুজ রানিং রকি ডোন্ট লাইক। মাঝখানেরটা কিন্তু সেন্টেন্স না, মাঝখানেরটা হচ্ছে কি এই মাই ফ্রেন্ডের একটা মডিফায়ার ক্লজ, দি গার্লের একটা মডিফায়ার ক্লজ। ঠিক আছে, এগুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন। ওকে, সো এখানে এই ব্যাপারটাও আশা করি আপনার কাছে ক্লিয়ার। আমরা এর পরের টপিক্সে চলে যাই। এবার দেখুন, অ্যান্টিসিডেন্ট ইজ দ্য অবজেক্ট অফ এ প্রেপোজিশন ইন দ্য রিলেটিভ ক্লজ। আরসি মানে এখানে রিলেটিভ ক্লজ। দেখুন অ্যান্টিসিডেন্ট যদি এবার প্রেপোজিশনের সাথে কানেক্টেড থাকে তাহলে কি হবে? ওকে, প্রেপোজিশনের সাথে কানেক্টেড বলতে প্রেপোজিশনের সাথে যদি থাকে তাহলে আপনার রিলেটিভ প্রোনাউনগুলো কি কি বসবে। ঠিক আছে, এটা
আচ্ছা, এই জায়গায় একটা মিস্টেক দেখুন, হ্যাঁ এখানে রকি ডন্ট হবে না, এখানে কি হবে ডাজ হবে, ঠিক আছে? এই মিস্টেকটা একটু ভালো করে দেখেন। হ্যাঁ, এখানে কি হবে, রকি যেহেতু থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন, সেক্ষেত্রে কি হবে, ডাজেন্ট হবে, ঠিক আছে? এটা হয়তো খেয়াল করিনি আমি। দেখুন এখানে কি হবে, ডাজেন্ট হবে, একজন এটাকে ধরেছেন। ওকে, সো আমরা এরপরে যে ব্যাপারটাতে আসছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার যে অ্যান্টিসিডেন্টের সাথে বা রিলেটিভ প্রোনাউনের সাথে যদি কোনো প্রেপোজিশন যুক্ত থাকে তাহলে আপনার ক্লজগুলো কীরকম হবে, ঠিক আছে? আমরা চলে আসলাম। তো দেখুন আমরা সরাসরি উদাহরণে চলে যাই। যেমন ধরুন এখানে আমাদের উদাহরণে প্রথম যে শব্দটা সেটা হচ্ছে কি মাই টিচার। মাই টিচার হচ্ছে এটা শব্দ, অ্যান্টিসিডেন্ট। এখন তাকে নিয়ে কথা বলবো, উইথ হোম। উইথ হোম, মাই টিচার উইথ হোম, মানে আমার টিচারের সাথে। উইথ হোম, মাই টিচার উইথ হোম। এখন দেখুন প্রেপোজিশনের সাথে আমরা কি করেছি, রিলেটিভ প্রোনাউনটাকে ব্যবহার করেছি। উইথ হোম আই আর গুড, I are good. My teacher with whom I are good is a gentleman. এখানে আপনার রিলেটিভ ক্লজ হচ্ছে এটা, আর মেইন ক্লজ হচ্ছে কোনটা, মাই টিচার ইজ আ জেন্টলম্যান। মাই টিচার ইজ আ জেন্টলম্যান এর মাঝখানে আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করেছি প্রেপোজিশন দিয়ে। সো উইথ প্রেপোজিশন কিভাবে রিলেটিভ ক্লজ মেকিং করব এই ব্যাপারটা আমরা এখানে দেখিয়েছি, ঠিক আছে? তারপর দেখুন দি অ্যাড্রেস to which I sent my application. The address to which মানে কি যেখানে আমি আমার অ্যাপ্লিকেশন পাঠিয়েছিলাম was incorrect. আবার আরেকটা উদাহরণ দেখুন, the woman of whom Aziza is taking care is my mother. So the woman মানে যে মহিলা তার মানে এখানে আমরা দি উইমেন বললাম, তারপর আমরা প্রেপোজিশন দিয়ে কি করলাম, রিলেটিভ প্রোনাউনকে কানেকশন করলাম। দি উইমেন অফ হোম আজিজা ইজ টেকিং কেয়ার। খেয়াল করেন এখানে অফ হয়েছে কেন, কারণ আমরা জানি কেয়ারের সাথে কি হয়, অফ হয়। সো অফটা আপনি এখানে না রেখে কোথায় রাখলেন, যার অ্যান্টিসিডেন্ট যে তার সাথে রাখলেন, ঠিক আছে? দ্য উইমেন অফ হোম আজিজা ইজ টেকিং কেয়ার ইজ মাই মাদার, ঠিক আছে? সো এই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই অফটাকে কিন্তু এখানেও রাখতে পারেন, আবার কিন্তু এখানেও রাখতে পারেন, দুইটা জায়গায় রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আমরা একের সি ক্লাসে কোশ্চেন করার ক্ষেত্রে বলেছিলাম না, সেই রুলসগুলো এখানে ফলো হবে। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা পরের রুলসটাতে চলে যাই। দেখুন রিলেটিভ ক্লজ গিভস কোয়ান্টিটি ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যান্টিসিডেন্ট। এবার আমরা আসছি কি, যদি কোয়ান্টিটি সংখ্যা পরিমাণ এরকম কিছু বোঝায়, যেমন ধরেন বললাম মাই টু টিচার্স, আমার দুজন শিক্ষক। এখন এই শিক্ষকদের মধ্যে আমি একজনকে নিয়ে কথা বলতে পারি, ওয়ান অফ হুম। সেক্ষেত্রে আমরা কোয়ান্টিফায়ার্স ব্যবহার করব, যেমন ওয়ান অফ হোম লাভ মি মোস্ট। মাই টিচার ওয়ান অফ হোম লাভ মি মোস্ট আর কামিং টু মাই হোম। কোথায় আসছে, আমাদের বাড়িতে আসছে। মাই টু টিচার্স ওয়ান অফ হোম লাভ মি মোস্ট, আমাকে খুব ভালোবাসে যে শিক্ষক, আর কামিং টু মাই হাউস। এরপর দেখুন টু অ্যান্সার্স, দুটা প্রশ্ন। তারপর বুথ অফ উইচ, এখানে দেখুন আমরা কোয়ান্টিটি মানে সংখ্যায় পরিমাণ দিয়ে অ্যান্টিসিডেন্টের সাথে রিলেটিভ প্রোনাউনের একটা কানেকশন করেছি। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো এটা আমরা এখানে ব্যাখ্যা করছি। বুথ অফ হুম ওয়ার কারেক্ট ওয়ার গিভেন বাই মাই টু ফ্রেন্ডস। এখানে বাংলা উদাহরণ সহ ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া আছে, আপনারা পিডিএফ ফাইলটি যখন হাতে পাবেন তখন একটু পড়বেন। তারপরের ব্যাপারটা দেখুন, পরের ব্যাপারটা হচ্ছে রিলেটিভ ক্লজ গিভস কোয়ালিটি ইনফরমেশন অ্যাবাউট দ্য অ্যান্টিসিডেন্ট। কোয়ালিটি ইনফরমেশন আর কোয়ান্টিটি ইনফরমেশন কিন্তু দুটা ভিন্ন। কোয়ালিটি হচ্ছে কি গুণ। দেখুন আমরা গুণ ব্যাপারে মাই গ্রামার বুকস দ্য বেস্ট অফ উইচ। এবার দেখুন আমরা বলছি কি দ্য বেস্ট অফ, আমার মাই গ্রামার বুকস মানে কি আমার অনেকগুলো গ্রামার বই আছে, দ্য বেস্ট অফ উইচ যেটার সবচেয়ে ভালোটা, দ্য বেস্ট অফ উইচ মাই গ্রামার বুকস দ্য বেস্ট অফ উইচ যেটার সবচেয়ে ভালোটা আই লস্ট ইয়েস্টারডে, আমি যেটাকে গতকাল হারিয়ে ফেলেছি। আর এক্সপেন্সিভ কি, সেটা প্রচুর এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, খুবই দামি জিনিস, ঠিক আছে? সো মাই গ্রামার বুকস দ্য বেস্ট অফ উইচ এটা হচ্ছে কি কোয়ালিটি ইনফরমেশন। আবার দেখুন 3 daughters দ্য ওল্ডেস্ট অফ হোম,
3 daughters, the oldest of whom মানে হচ্ছে কি সবচেয়ে বয়স্কটা বা সবচেয়ে যেটা বড় সেটা I met yesterday, সেটার সাথে আমার সাক্ষাৎ হয়েছে গতকাল, were very nice। এই were very nice কার? এটা কিন্তু the 3 daughters এর। দেখুন এখানে কিন্তু মেইন ক্লজ হচ্ছে 3 daughters were very nice, আর মাঝখানে আমরা কি করেছি, এটা আমরা এখানে এই ক্লজটা হচ্ছে রিলেটিভ ক্লজ। আশা করি এই পর্যন্ত ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমরা পরের টপিকসে চলে যাই। দেখুন পরের ব্যাপারটা হচ্ছে when antecedent is the time related noun। কি এবার অ্যান্টিসিডেন্টটা টাইম রিলেটেড কোনো নাউন হলে কি হবে সেটা আমরা চলে আসছি। দেখুন এটা যদি টাইম রিলেটেড নাউন হয় তাহলে এটা হয়ে যাবে কি আপনার অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ ক্লজ। তবে এই when শব্দটা কি হবে এখানে রিলেটিভ অ্যাডভার্ব। when শব্দটা কি হবে দেখুন ভালো করে খেয়াল করেন, এখানে যারা চার্টটা একটু ভালো করে দেখবেন এখানে সব কিছু নিখুঁতভাবে দেয়া আছে। যেমন when শব্দটা হচ্ছে এখানে রিলেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে, আর পুরো ক্লজটা হচ্ছে কি, পুরো ক্লজটা হচ্ছে রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে। শব্দটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, বাট এখানে যে ক্লজটা মেকিং হচ্ছে এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। কেন অ্যাডজেক্টিভ ক্লজ? কারণ এটা এই যে টাইম রিলেটেড নাউন, এটা 16 ডিসেম্বর 1971-কে মডিফাই করছে। 16 ডিসেম্বর 1971 won't ever be forgotten, won't ever be forgotten. So 16 December 1971 won't ever be forgotten, মানে এটাকে কখনোই ভোলা যাবে না। মাঝখানে আমরা কি করেছি, একটু এই তারিখটাকে একটু ব্যাখ্যা করছি যে when বাংলাদেশ became an independent country, বাংলাদেশ যখন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হয়েছিল। সো এই সালটার একটা বিশেষভাবে ব্যাখ্যা দিচ্ছি এখানে, এই কারণে এই সালটার মডিফায়ার হিসেবে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ, বাট এখানে when শব্দটা হচ্ছে একটা রিলেটিভ অ্যাডভার্ব, কারণ এটা কি একটা সময়কে টার্গেট করে কথা বলছে, কখন, when তখন, ঠিক আছে। সো 16 ডিসেম্বর 1971 when Bangladesh became an independent country won't ever be forgotten, তাহলে টাইম রিলেটেড এটা। আবার আরেকটা দেখুন, আমরা আরেকটা দেখি এখানে April 22 this year when we were on holiday, আমরা যখন ছুটিতে ছিলাম, was Friday, সেটা ছিল ফ্রাইডে। সো টাইম রিলেটেড ব্যাপারটাও বুঝে গেছেন আশা করি। এরপর আমরা চলে আসি আপনার যদি প্লেস রিলেটেড কোনো নাউন হয়। প্লেস রিলেটেড নাউন কীরকম, যেমন ধরেন ঢাকা, বললাম কি ঢাকা, ওয়্যার, ঢাকা ওয়্যার উই লিভ, ওয়্যার উই লিভ, এখানে ওয়্যার শব্দটা হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব, বা যে ক্লজটা মেকিং করছে সেটা হচ্ছে কি আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। আর ঢাকা এখানে মেইন ক্লজ হচ্ছে ঢাকা, এখান থেকে কোথায়, এখান থেকে এখানে হচ্ছে মেইন ক্লজ, ইজ আ বিগ সিটি ইন বাংলাদেশ, একটা বড় শহর বাংলাদেশে। এরপর ঢাকা সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য বলছি, ওয়্যার উই লিভ, আমরা বলছিলাম কোনটা কি হলে, অ্যান্টিসিডেন্ট কি হলে রিলেটিভ প্রোনাউন কি হবে, এটা ওই চার্ট, প্রথম যে চার্টটা দেখেছি সেটা। আশা করি এই ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। যদি সেটা আপনার প্লেস রিলেটেড কোনো নাউন হয় তাহলে আমরা অ্যান্টিসিডেন্টকে কীভাবে ব্যবহার করবো, রিলেটিভ ক্লজকে কীভাবে আমরা ব্যবহার করবো। এরপর যে টপিক্সটা সেটা হচ্ছে কি অ্যান্টিসিডেন্ট ইজ দ্য রিজন রিলেটেড নাউন। যদি রিজন রিলেটেড নাউন হয় তাহলে সেটা কি হবে, এখানে দেখুন বাংলা লেখা আছে, এগুলো দেখবেন একটু। তো রিজন রিলেটেড নাউন হলে কি হবে, দেখুন আমরা বলছি দি রিজন, কারণ, ওয়াই আই অ্যাম সো লেট, আমি কেন এত লেট করেছি বা বিলম্ব করেছি, ইজ দি ট্রাফিক জ্যাম। সো এখানে আপনার মেইন ক্লজ কোনটা, মেইন ক্লজ হচ্ছে দি রিজন ইজ দি ট্রাফিক জ্যাম। এখন এই দি রিজনকে ব্যাখ্যা করার জন্য আমরা কি নিয়ে আসছি, ওয়াই, দ্য রিজন ওয়াই আই অ্যাম সো লেট, ওয়াই আই অ্যাম সো লেট, আমি কেন বিলম্ব করেছিলাম, এই কারণ হচ্ছে ট্রাফিক জ্যাম। আবার দেখুন আরেকটা উদাহরণে আসি, এখানে দেখুন দি রিজনস ওয়াই পিপল গ্যাট ইনটু ডেট, কেন মানুষ ঋণগ্রস্ত হয়, ওয়ার সাইটেড বাই দ্য নিউজ, ওয়ার সাইটেড বাই দ্য নিউজ, মানে এই টিভি নিউজে এটা দর্শানো হয়েছে, সাইটেড করা হয়েছে, ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা এখানে রিলেটিভ ক্লজের ইনস অ্যান্ড আউটস এখানে বোঝানো হয়েছে। আমি আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন, যারা বুঝতে পেরেছেন এবং যারা বুঝতে পারেন নাই উভয়ই একটু জানাবেন যে এই পর্যন্ত আপনাদের ব্যাপারগুলো ক্লিয়ার কিনা, সুস্পষ্ট কিনা, ব্যাখ্যা বিশ্লেষণ ইনাফ কিনা, একটু আমাকে বলবেন। আমরা আরও ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আরও
মানে আছে আর কি, আরও শিখবেন আপনারা। পিডিএফে আরও ব্যাখ্যা আছে, প্রত্যেকটা এই যে চার্ট দেখিয়েছে, চার্টের মধ্যে জাস্ট আমি ব্যাপারগুলোকে একসাথে নিয়ে আসছি যাতে আপনি সংক্ষেপে ব্যাপারটা বুঝেন। এরপর আমরা কি করব, এরপর আপনার এই চার্ট থেকে আবার কি করব, এই চার্ট থেকে আমরা আরেকটু ডিটেলসে বলবো, ঠিক আছে? অনেকে ক্লিয়ার বলেছেন, দ্যাট মিনস ক্লিয়ার। সো আমরা হ্যাঁ, পিডিএফটা পরে আরেকবার দেখবেন, আরও ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? সো আমরা দেখুন এখন প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউন নিয়ে কিভাবে রিলেটিভ ক্লজ মেকিং করবে এই ব্যাপারটা এখানে দেখুন। যেমন হু দিয়ে আপনি কি কি রিলেটিভ ক্লজ মেকিং করতে পারেন, একদম পাই টু পাই ওয়ার্ড দিয়ে, যেমন হু এর ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। হু দিয়ে আপনি কিভাবে রিলেটিভ ক্লজ মেকিং করবেন। তারপর দেখুন হুম দিয়ে আপনি কিভাবে রিলেটিভ ক্লজ মেকিং করবেন, হুজ দিয়ে আপনি রিলেটিভ ক্লজ কীভাবে মেকিং করবেন। এগুলো আপনি জাস্ট একটু পড়বেন, কথা বুঝছেন? পড়লেই বুঝবেন, না বুঝলে তো আমি আছি, আপনার নেক্সট লাইভ ক্লাসে প্রশ্ন করবেন, কিংবা আমাদের ফেসবুক গ্রুপে, সিক্রেট গ্রুপে আপনি খুব সুন্দর করে আপনার প্রশ্নটা উত্থাপন করবেন, আমি সেখানে ব্যাখ্যা অর এক্সট্রা কোনো ভিডিও দিয়ে আপলোড করব। উইচ দিয়ে আপনি কীভাবে রিলেটিভ ক্লজ মেকিং করবেন, দ্যাট দিয়ে আপনি কীভাবে রিলেটিভ ক্লজ মেকিং করবেন, হোয়াট দিয়ে আপনি কীভাবে রিলেটিভ ক্লজ মেকিং করবেন, এই ব্যাপারগুলো আমরা এখানে আলোচনা করেছি, দেয়া আছে খুব সুন্দর করে, অলরেডি আলোচনা করে ফেলেছি। তাও আপনি কি করবেন, খুব সুন্দর করে প্রত্যেকটা লাইন বাই লাইন একটু পড়বেন, ঠিক আছে? সো এই পর্যন্ত যে ব্যাপারগুলো আমরা আলোচনা করেছি, আশা করি আপনার বোধগম্য হয়েছে। আমরা এখন একটু ব্যতিক্রমের দিকে যাব, যে ব্যতিক্রমগুলো হচ্ছে আপনার শিখতে হবেই, ঠিক আছে? সো আমরা নতুন একটা টপিক্সে চলে আসছি, টপিক্সটার নাম হচ্ছে ফিউজড রিলেটিভস ভার্সাস এমবেডেড ইন্টারোগেটিভস, ঠিক আছে? ফিউজড কথাটা হচ্ছে কি, আমরা অনেক সময় আমাদের বৈদ্যুতিক ভালভ ফিউজ হয়ে যায়। এই ব্যাপারটা আমরা আজকে এই পর্যন্তই রাখছি, যেহেতু আমাদের আরেকটা ক্লাস আছে 10টার সময়, সেই কারণে আমরা আর বেশি দূর আগাচ্ছি না। তবে আজকে অনেক দূর পড়িয়ে ফেলছি আপনাদের, তো আজকে এই পর্যন্তই থাক, বাকিটা আমরা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব। নাকি প্রেশার নিতে পারবেন? যদি নিতে পারেন তাহলে আমি এটা শেষ করে দেব। কমার ব্যাপারটা, যে কখন কমা হচ্ছে, একজন কোশ্চেন করেছেন কখন কমা হচ্ছে কখন কমা হচ্ছে না, এই ব্যাপারটা যারা বুঝেন নাই তারা এর পরের ক্লাসটা দেখবেন, বুঝে যাবেন, ঠিক আছে? আমরা পরের ক্লাসে এগুলো ক্লিয়ার করব, কোনো কিছুই মানে অবুঝ থাকবে না, কোনো কিছুই ঝাপসা থাকবে না। আমরা কমার ব্যাপারটা এর পরে শিখি, ঠিক আছে? আমরা আগে ক্লজগুলো মেকিং করি, এরপর কখন কমা হবে কখন কমা হবে না। এখন ধরেন কোনো কমা টমা নাই, আপনি বুঝতেছেন না, এর পরের ক্লাসে আমরা আসি। এই ক্লাসে আমরা এটা সাজাই নাই, ঠিক আছে? যেহেতু পিডিএফে আমাদের মানে সেকশন বাই সেকশন আছে, সে কারণে আমরা ওই জিনিসটাকে এখানে নিয়ে আসছি না, ওই জিনিসটা ওই জিনিসেই শিখবো, ঠিক আছে? তো এটা আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছেন। কিছু লোক বলছেন ক্যারি অন, আর কিছু লোক বলছেন থাক স্যার। এটা আমাকে বলবেন, ক্যারি অন করব নাকি থাক স্যারে থাকবো? বেশি না, এখানে দুইটা টপিক, একটা হচ্ছে ফিউজড রিলেটিভ প্রোনাউন, আর একটা হচ্ছে কি আপনার এমবেডেড কোশ্চেন। এই টপিক্সটাই আমাদের শেষ। কমেন্ট দেখলেই আমি ডিসিশন নিতে পারবো, ঠিক আছে, যে কতজন থাক বলছেন আর কতজন ক্যারি অন বলছেন। তার গভীরতা এবং ঘাড়ত্ব দেখে আমি বুঝতে পারবো যে থাকবে নাকি চালিয়ে যাবে। ভাই দেখেন, আমাদের এই কোর্সটা হচ্ছে একটা মানে ডিজিটাল কোর্স, সেই সাথে এই কোর্সটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ কোর্স। এখানে আমি যা পড়াচ্ছি সেটা দেখুন, খুব সুন্দর করে আপনার হাতে পিডিএফগুলো যাচ্ছে, সেই সাথে আমি যা পড়াচ্ছি সেটার এই ক্লাসটাই হুবহু রেকর্ড থাকবে। যারা একটু কম বুঝতেছেন তারা আবার প্রথম থেকে দেখবেন, পিডিএফটা যখন হাতে পাবেন পিডিএফটা একটু পড়বেন, পিডিএফটা পড়ে আবার আসবেন, আবার এসে বোঝার চেষ্টা করবেন, ক্লাসটা আপনি আবার করতে পারবেন। সো মানে একটু সময় নষ্ট না করে, আমাদের কোর্সটা কিন্তু অনেক বড়, জাস্ট এটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ফোর্থ ফেজ, ফিফথ ফেজ, সিক্স ফেজ, বিশাল বড় একটা জার্নি, কথা বলছেন? আপনি এখানে এসেছেন ইংলিশ শেখার জন্য, এটা কিন্তু ওই মনে করেন যে যত পিছানো যায়, যত বছর খানিক 2-3 বছর ধরে শিখবেন এরকম কিন্তু না।
শেখার জন্য এসেছেন, একটু প্রেশার নিতে হবে, একটু নিজেকেও পরিশ্রম করতে হবে। আমি যেমন পরিশ্রম করি আপনাকেও করতে হবে, ঠিক আছে? আপনি যদি পরিশ্রম না করেন তাহলে হবে না, একটু প্রেশার যদি আপনি না নিতে না পারেন তাহলে হবে না ভাই। এটা অনেক বড় কোর্স, অনেক বড় কোর্স। ওকে, সো আমরা দেখুন পিডিএফ, পুরো ব্যাপারটা আমরা পিডিএফে আছে, রেকর্ডেড ভিডিও, এটাই কিন্তু রেকর্ড করা থাকবে, ঠিক আছে? সেই সাথে যদি আরও অতিরিক্ত কোনো কিছু দরকার হয় সেটাও দিব, এবং এটার পর প্রশ্ন আছে, যে কারণে আমরা পুরো ক্লাসটা শেষ করে দিচ্ছি, ঠিক আছে? বাকি যে টপিক্সটা আছে ফিউজড এবং এমবেডেডের ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আমরা এই ব্যাপারটা একটু বোর্ড থেকে শিখি, ঠিক আছে? দেখুন ফিউজড শব্দটা, ফিউজড মানে কি বলেন? ফিউজড মানে হচ্ছে কি গলে যাওয়া। আমরা বৈদ্যুতিক ভাল্ব ফিউজড হয় না? বৈদ্যুতিক ভাল্ব, দেখুন আমরা একটা ভাল্বের ছবি আঁকি, যদিও ভাল্ব হবে না, মনে করেন একটা ভাল্ব, বৈদ্যুতিক ভাল্ব কি হয়? ফিউজ হয় না? বৈদ্যুতিক ভাল্ব ফিউজ হয়ে যাওয়া মানে কি গলে যায়, এখানে একটা তার আছে, এটা গলে যায়, ঠিক আছে? তো এখানেও মানে এই রিলেটিভ ক্লজ শিখতে গিয়েও আমাদের একটা টার্ম আছে যেটাকে আমরা বলি কি আপনার মানে ফিউজড রিলেটিভ ক্লজ বলি। কিভাবে? যেমন ধরেন ফিউজড রিলেটিভ প্রোনাউন থেকে আসছে কি ফিউজড রিলেটিভ ক্লজ। একটা ওয়ার্ড আছে যেটা আপনার ফিউজড হয়ে যায়, জন্মগতভাবে ফিউজড হয়ে যায়, সেটা হচ্ছে এই ওয়ার্ড শব্দটা। এটা আপনার রিলেটিভ প্রোনাউন, বাট এই প্রোনাউনটা কোনো অ্যান্টিসিডেন্টকে টার্গেট করে না। এটা একটা রিলেটিভ প্রোনাউন, বাট এই প্রোনাউনটা কোনো অ্যান্টিসিডেন্টকে কী করে না, আপনার টার্গেট করে না। কেন টার্গেট করে না? এটা কোনো অ্যান্টিসিডেন্টকে টার্গেট করে না, ঠিক আছে? কেন করে না? কারণ এটার মধ্যেই অ্যান্টিসিডেন্ট থাকে। এটা মানেই হচ্ছে কি, এটা মানেই হচ্ছে দি থিং উইচ, খেয়াল করেন, দি থিং উইচ, অ্যান্টিসিডেন্ট কোনটা? অ্যান্টিসিডেন্ট হচ্ছে দি থিং, আর রিলেটিভ প্রোনাউন কোনটা? উইচ। এই দি থিং উইচের কনভার্টেড ফিউজড, মনে করেন এটা আর এটা কি হলো, গলে গেল, গলে নতুন একটা ভাষণ তৈরি হয়েছে, সেটার নাম হচ্ছে ওয়াট। এই ওয়াট শব্দটাকে বলা হয় ফিউজড রিলেটিভ প্রোনাউন, কারণ এটার মধ্যে এটার ডেফিনেশন হচ্ছে দি থিং উইচ। আপনি ওয়ার্ডের পরিবর্তে যদি এটা ব্যবহার করেন করতে পারবেন, বাট আপনি যদি এটার পরিবর্তে ওয়ার্ড ব্যবহার করেন তাহলে এটাকে বলবেন ফিউজড রিলেটিভ প্রোনাউন। কেন আমরা ফিউজড রিলেটিভ প্রোনাউন বলি? আমরা একটা উদাহরণ দিই, ঠিক আছে? ধরেন আমি বললাম I liked or I like what you told, বা তুমি যেটা বললা সেটা আমি পছন্দ করি। what you tell me, তুমি আমাকে যেটা বলো সেটা আমি পছন্দ করি। I like what you tell me, ঠিক আছে? তুমি যা আমাকে বলো সেটা আমি কি করি? পছন্দ করি। অথবা I enjoyed what I read, আমি যা পড়ি তাই কি করি? উপভোগ করি। ভালো করে খেয়াল করেন, এখানে আমি ওয়ার্ড ব্যবহার করেছি। আপনি ওয়ার্ডের পরিবর্তে কি ব্যবহার করতে পারতেন বলেন তো? ওয়ার্ডের পরিবর্তে আপনি ব্যবহার করতে পারতেন এখানে চাইলে দি থিং উইচ। যদি আপনি এটা ব্যবহার করতেন, খেয়াল করেন, আই এনজয়েড, আমি উপভোগ করলাম, দ্য থিং উইচ আই রেড, আমি যা পড়েছিলাম তাই উপভোগ করেছিলাম। আই এনজয়েড দ্য থিং উইচ আই রেড, এটাও বলতে পারতেন। যদি এটাও বলতেন তাহলে এটা রিলেটিভ প্রোনাউন এবং এটার অ্যান্টিসিডেন্ট হচ্ছে কি? দি থিং। বাট আপনি যখন এটা বলছেন তখন দেখুন এটার কোনো অ্যান্টিসিডেন্ট নাই, আছে এখানে দেখুন তো, এটার কোনো অ্যান্টিসিডেন্ট নাই, ওয়াটের কোনো অ্যান্টিসিডেন্ট নেই। সো এই একটা শব্দ আছে যেটা কখনোই কোনো অ্যান্টিসিডেন্ট নেয় না, নিতে পারে না,
এই শব্দটাকে বলা হয় ফিউজড রিলেটিভ প্রোনাউন। কেন? কারণ এটার মধ্যে যে অ্যান্টিসিডেন্টটা থাকার কথা ছিল এইটা এবং এটা গোলে এটা এই ভার্সনটা ক্রিয়েট হয়েছে, এই কারণে এটাকে বলা হয় ফিউজড রিলেটিভ প্রোনাউন। এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। ফিউজড রিলেটিভ প্রোনাউনের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এটা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা কখনোই কোনো অ্যান্টিসিডেন্ট নেয় না, কখনোই কোনো অ্যান্টিসিডেন্ট নিতে পারে না, এটা নিতে ব্যর্থ হয়। সো এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমাকে একটু বলবেন এটা বুঝতে পেরেছেন কিনা। কেন এটাকে ফিউজ রিলেটিভ প্রোনাউন বলছি? কারণ এটা কোনো অ্যান্টিসিডেন্ট নিতে পারে না এবং এটা সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হতে পারে। যেমন দেখুন অন্যান্য যে শব্দগুলো আমরা শিখলাম, যেমন উইচ, তারপর কি শিখলাম আপনার দ্যাট, তারপর কি শিখলাম আপনার হাউ, এগুলো আপনার সরাসরি একটা সেন্টেন্স শুরু করতে পারে না, কিন্তু ফিউজ রিলেটিভ প্রোনাউন শুরু করতে পারে। কারণ কি? কারণ এটার মধ্যে অ্যান্টিসিডেন্ট আছে অলরেডি। যেমন ধরুন আমি একটা সেন্টেন্স বললাম, হোয়াট আই ওয়ান্ট, আমি যা চাই। দেখুন এই হোয়াট শব্দটা এখানে দেখুন কোনো অ্যান্টিসিডেন্ট নাই, আছে হোয়াট আই ওয়ান্ট ইজ ইউর লাভ, আমি যা চাই সেটা হলো তোমার ভালোবাসা। সো এখানে দেখুন হোয়াট আই ওয়ান্ট, আমি যা চাই, ইজ ইউর লাভ, আমি যা চাই এটা হচ্ছে তোমার ভালোবাসা বা তোমার লাভ। এখন দেখুন এই জায়গায় হোয়াট শব্দটার আগে কোনো অ্যান্টিসিডেন্ট নাই। কেন নাই? কারণ এটার মধ্যে একটা অ্যান্টিসিডেন্ট ছিল। কি অ্যান্টিসিডেন্ট ছিল সেটা? অ্যান্টিসিডেন্ট কি নামের অ্যান্টিসিডেন্টটা ছিল? সেটা ছিল দি থিং, দি থিং উইচ। দেখুন সেন্টেন্সটা আপনি যদি বলেন হয় এই ওয়ার্ড দিয়ে এভাবে বলবেন অথবা দি থিং উইচ দিয়ে এভাবে বলবেন, দি থিং উইচ আই ওয়ান্ট ইজ ইউর লাভ, দ্য থিং উইচ আই ওয়ান্ট ইজ ইউর লাভ। ওকে, এটা হচ্ছে আপনার কি এটা এই ওয়ার্ড শব্দটা কেন এটা ফিউজড? কারণ এটার মধ্যে গলিত অবস্থা হচ্ছে এটা, মানে এটার মধ্যে এগুলো গলে এটা একটা ভার্সন তৈরি হয়েছে, এই কারণে এটাকে ফিউজড রিলেটিভ প্রোনাউন বলে। এবং ফিউজড রিলেটিভ প্রোনাউন দিয়ে আপনি যে কোনো সেন্টেন্স শুরু করতে পারেন এবং এটা কখনোই কোনো অতিরিক্ত অ্যান্টিসিডেন্ট নেয় না। আপনি এটা দিয়ে কখনোই কোনো অ্যান্টিসিডেন্টকে ইঙ্গিত করে কথা বলতে পারবেন না, বললেই সেই সেন্টেন্স কি আপনার ভুল এবং আপনি নাম্বার পাবেন না, সেন্টেন্সও পাবেন না, কিচ্ছু হবে না আপনার। ঠিক আছে, এটা গেল। এখন প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্ন করেছেন যে শুধু কি হোয়াটই ফিউজ রিলেটিভ প্রোনাউন? প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, একমাত্র হোয়াট শব্দটাই একমাত্র ফিউজড রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, যেটা কখনোই আপনার কোনো অ্যান্টিসিডেন্ট নেয় না, কখনোই কোনো অ্যান্টিসিডেন্টকে টার্গেট করে কথা বলে না হোয়াট শব্দটা। তবে আরও কিছু আছে যারা ইচ্ছে করলে, আপনার ইচ্ছা, আপনি এটাকে ফিউজড করে লিখতে পারবেন। আপনার ইচ্ছা আপনি কি করতে পারবেন? ফিউজড করে লিখতে পারবেন, কিন্তু এরা জন্মগতভাবে ফিউজড না। এই ওয়ার্ড শব্দটা হচ্ছে জন্মগতভাবেই প্রতিবন্ধী, কথা বলছেন। যেমন আমাদের প্রতিবন্ধী বলতে মানে জন্মগতভাবে অনেকের অনেক সমস্যা হয়, ঠিক না? এটা জন্মগতভাবেই আপনার কোনো অ্যান্টিসিডেন্ট নিতে পারে না। আরও কিছু ওয়ার্ড আছে যারা জন্মগতভাবে না, তারা মনে করেন যে ঐচ্ছিক ব্যাপারটা, তারা চাইলে এটাও হতে পারে ওটাও হতে পারে। যেমন হু শব্দটা আপনি ফিউজড রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার আপনি নর্মাল রিলেটিভ প্রোনাউন অর্থাৎ অ্যান্টিসিডেন্ট সহ ব্যবহার করতে পারবেন। যদি ফিউজড হিসেবে ব্যবহার করেন তাহলে এটা আসলে কি মিন করবে? দি পারসন হু অর দ্যাট, দি পারসন হু, এইভাবে আপনি ব্যবহার করতে পারতেন একটা অ্যান্টিসিডেন্ট নিয়ে, হুয়ের একটা অ্যান্টিসিডেন্ট নিয়ে ব্যবহার করতে পারতেন। এখন আপনি যদি চান যে না আমি এভাবে ব্যবহার করব না, এটাকে কি করব? এটাকে আগুন দিয়ে মোম দিয়ে মনে করেন যে এটা গলায় ফেলবো, এটাকে গলায় কি করব আমি? এটার একটা নিউ ভার্সন বের করব শুধু হু, তাহলে সেটা হবে কি আপনার একটা ফিউজ রিলেটিভ প্রোনাউন পরিণত হবে, মানে এটা ফিউজ রিলেটিভ প্রোনাউনে কনভার্ট হয়ে যাবে। এইভাবে আমরা একটা উদাহরণ দিই, যেমন ধরেন বললাম হু রোট দিস বুক, যে এই বইটা লিখেছিল মাস্ট বি জিনিয়াস। খেয়াল করেন আমরা এখানে লিখলাম কি? হু রোট দিস বুক মাস্ট বি জিনিয়াস। খেয়াল করেন এখানে হু এর আগে কি কোনো অ্যান্টিসিডেন্ট আছে? না,
এটার মানে হচ্ছে কি, যে এই বইটা লিখেছে, মানে যেই এই বইটা লিখেছে সে অবশ্যই জিনিয়াস হবে। তার মানে তার কি কোনো অ্যান্টিসিডেন্ট নেয় নাই। সো অ্যান্টিসিডেন্ট না নিলে এটা আসলে কি, এটা ফিউজ রিলেটিভ প্রোনাউন। কিন্তু আপনি এটাকে এভাবে লিখতে পারতেন, দি পারসন, তারপর বলতে পারতেন দি পারসন হু রুড দিস বুক মাস্ট বি জিনিয়াস। দুটাই কারেক্ট। আপনি এটাও লিখতে পারেন, এটাও লিখতে পারেন, ঠিক আছে। এটা লিখলে এটা ফিউজ রিলেটিভ প্রোনাউন, এটা লিখলে এটা ফিউজ না, এটা কি নর্মাল রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে। সো হু এর ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখানে এটাও করতে পারি, ওইটাও করতে পারি। আবার আমরা পরের ব্যাপারটাতে আসি। পরে যে শব্দটা দেখাচ্ছি সেটা হচ্ছে ধরেন ওয়্যার। এটাকেও আপনি কি করতে পারবেন, ফিউজ হিসেবে ব্যবহার করতে পারবেন, আবার নর্মাল হিসেবে ব্যবহার করতে পারবেন। ফিউজ হিসেবে ব্যবহার করলে কোথায় থেকে আসছে এটা, দি প্লেস ওয়্যার, দি প্লেস ওয়্যার। আবার দেখুন আপনি ব্যবহার করতে পারবেন ওয়েনকে, যেমন দি টাইম ওয়েন, দি টাইম ওয়েন। এগুলো ফিউজড হয়ে গোলে এই ভার্সনে আসছে, এটা গোলে এই ভার্সনে আসছে, ঠিক আছে। আপনি এটাকে দুইভাবে ব্যবহার করতে পারবেন। এটা আমি এখানে দেখানোর চেষ্টা করেছি, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আমরা চলে আসি আপনার যেটা, সেটা হচ্ছে কি এমবেডেড কোশ্চেন। এটা হয়তো অনেকেই জানেন কি, এটা এমবেডেড। এমবেডেড মানে কি, এমবেডেড মানে হচ্ছে খচিত করা বা ক্ষুদিত করা। আমরা অনেক সময় ক্ষুদিত করি না, মানে কোনো একটা জিনিসে মনে করেন এমবেড করে দেই, মানে এটা মনে করেন এটা একটা গাছ, এই গাছে মনে করেন আপনি একটা সাইনবোর্ড খোদাই করে বসিয়ে দিলেন। এই খোদাই করে বসিয়ে দেওয়ার ব্যাপারটাকে বলা হয় এমবেডেড করে দিলেন, ঠিক আছে। এমবেডেড কোশ্চেন নামে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা আমরা এখানে শিখব। এর আগে আমরা কি শিখছিলাম, এর আগে কিন্তু আমরা আপনার কি শিখছিলাম, এর আগে কিন্তু কোশ্চেনের প্যাটার্নটা আমরা শিখে ফেলেছি, কোশ্চেনের ব্যাপারগুলো আলোচনা করেছিলাম। কোশ্চেনকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি আপনার ইয়েস নো কোশ্চেন এবং আরেকটা হচ্ছে কি আপনার ডাব্লিউএস কোশ্চেন ছিল। আমরা ইয়েস নো কোশ্চেন এবং ডাব্লিউএস কোশ্চেন শিখেছি। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এমবেডেড কোশ্চেন বলে একটা টার্ম আছে, এটা আমরা শিখব। এমবেডেড কোশ্চেন হচ্ছে কি, এমবেডেড কোশ্চেন হচ্ছে পোলাইট, ভদ্র কোশ্চেন, ঠিক আছে। ধরেন আপনি কাউকে কোশ্চেন মানে প্রশ্ন জিজ্ঞাসা করবেন, সেটা যদি কোনো ভদ্রভাবে বলতে চান সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। তাহলে আমরা জানার চেষ্টা করব যে এমবেডেড কোশ্চেন আসলে কি। ধরেন আমরা একটা সেন্টেন্স লিখি, একটা কোশ্চেন লিখি, ঠিক আছে। যেমন লিখলাম ইউ লাইক আইসক্রিম। এটা একটা নর্মাল সেন্টেন্স, ঠিক আছে। আমরা একটা নর্মাল সেন্টেন্স লিখলাম, সেন্টেন্সটা কি, ইউ লাইক আইসক্রিম। খেয়াল করেন একদম উপরে এই সেন্টেন্সটা হচ্ছে কি আপনার ইউ লাইক আইসক্রিম। এটাকে আমরা যদি কোশ্চেন করি তাহলে কি হবে বলেন তো, এই সেন্টেন্সটাকে যদি আমরা কোশ্চেন করি, কোশ্চেন করলে কি হবে, যারা আছেন তারা দ্রুত লেখার চেষ্টা করবেন। কোশ্চেন করলে যেহেতু এটা কি নেই আপনার অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমার কোশ্চেনটা হবে কি, ডু ইউ লাইক আইসক্রিম, এরকম কোশ্চেন হয়ে গেল। এখন এটাকে যদি আমরা ডাব্লিউএস কোশ্চেন করি তাহলে কি হবে, জাস্ট এখানে ডাব্লিউএস কোশ্চেন করলে ইয়েস নো কোশ্চেন তো করেছেন, এর আগে আপনি একটা ডাব্লিউএস ওয়ার্ড বসিয়ে দেন ওয়াই। তাহলে কোশ্চেনটা হলো কি, ওয়াই ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কেন আইসক্রিম পছন্দ করো। ওয়াই ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কেন পছন্দ করো। তাহলে এটা একটা কোশ্চেন না, এটা কিন্তু একটা কোশ্চেন, ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু একটা কোশ্চেন। এখন আপনি এই কোশ্চেনটাকে কি করবেন, এখান থেকে এই কোশ্চেনটাকে আপনি এবার অন্য একটা জায়গায় নিয়ে ক্ষুদিত করে দিবেন, এমবেডেড করে দিবেন। যেমন ধরেন আমি আরেকটা কথা বললাম, সেটা হচ্ছে কি, তুমি কেন আইসক্রিম পছন্দ করো, কেন আইসক্রিম পছন্দ করো এটা আমি জানতে চাই, ঠিক আছে। ধরেন আপনি লিখলেন আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু নো। এই জায়গায় আপনি এই কোশ্চেনটাকে কি করবেন, খচিত করে দিবেন, ঠিক আছে। খচিত করে দিবেন বলতে এই জায়গায় আপনি কোশ্চেনটাকে সেট করে দিবেন বা এমবেডেড করে দিতে চাচ্ছেন। সেক্ষেত্রে কি হবে, আমরা নিয়ে আসি, ঠিক আছে, এমবেডেড করে দিতে চাচ্ছি তো, তাহলে এই জায়গার কোশ্চেনটা আপনি এখন নিয়ে আসবেন, ঠিক না, আমরা নিয়ে আসি, খচিত করে দিব আরেকটা সেন্টেন্সে। খেয়াল করেন
এমবেডেড কোশ্চেন কাকে বলা হয়? যখন নর্মাল কোনো সেন্টেন্সের কোশ্চেনকে, এটা একটা নর্মাল কোশ্চেন ছিল যে হোয়াই ডু ইউ লাইক আইসক্রিম, তুমি কেন আইসক্রিম পছন্দ করো, এটা নর্মাল একটা কোশ্চেন ছিল। বাট এখন এই কোশ্চেনটাকে আপনি কী করবেন, অন্য একটা সেন্টেন্সে ইউজ করবেন, আপনি এখানে ইউজ করবেন। যদি আপনি কোনো একটা সেন্টেন্সকে, কোনো একটা কোশ্চেনকে, সেন্টেন্স না, কোনো একটা কোশ্চেনকে, সেটা ইয়েস নো হোক কিংবা ডাব্লিউএস কোশ্চেন হোক, যদি কোনো একটা কোশ্চেনকে আপনি অন্য একটা সেন্টেন্সে খুচিত করে দিতে চান, অ্যাড করে দিতে চান, তাহলে আপনি যে কোশ্চেনটাকে অ্যাড করবেন সেই কোশ্চেনটা আর কোশ্চেনের প্যাটার্নে থাকতে পারবে না। যদিও এটা কোশ্চেন, সেটা আর কোশ্চেনের স্ট্রাকচারে থাকতে পারবে না। তাহলে এখান থেকে কি মুছে দিবেন, আপনি ওই যে ইয়েস নো কোশ্চেন করেছিলেন, ওই ইয়েস নো কোশ্চেন আর করা যাবে না, ঠিক আছে? নর্মাল প্যাটার্নে রাখতে হবে। এই যে আমরা এখানে ইয়েস নো কোশ্চেন করেছি, ইয়েস নো কোশ্চেন করার পর নর্মাল লিখেছিলাম, এটা করা যাবে না। তাহলে আমরা এখান থেকে কি কেটে দেবো, যেহেতু অক্সিলারি ভার্ব এনে কোশ্চেন করেছিলাম, অক্সিলারি ভার্বটা কেটে দিলাম। আমরা যেহেতু কোশ্চেন করার ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্ন এনেছিলাম, প্রশ্নবোধক চিহ্নটাও কি করব, কেটে দিলাম। এখন কি হলো, এখন যে বাকি অংশটা রয়ে গেল, এটাকেই বলা হয়, এখন এটা কিন্তু কোশ্চেন, এটা কিন্তু কোশ্চেনের ভাব থেকে উঠে যায় নাই, বাট যেহেতু একটা জায়গা থেকে তাকে কনভার্ট করে এখানে আনা হয়েছে, সে কারণে তার কি মান সম্মানের হানি ঘটছে। এখন সে তার আর আগের অবস্থানে নেই, সে কি করলো, তার নিজেকে নর্মাল পজিশনে নিয়ে আসলো। বাট এটাও একটা কোশ্চেন, ঠিক আছে? এটাও একটা কোশ্চেন। আই ওয়ান্ট টু নো ওয়াই ইউ লাইক আইসক্রিম, ওয়াই ইউ লাইক আইসক্রিম, এই বিষয়টাকে বলা হয় আপনার এমবেডেড কোশ্চেন। সো আমরা বলছিলাম কি, যে যদি কোনো একটা কোশ্চেনকে, নর্মাল কোনো একটা কোশ্চেনকে অন্য একটা সেন্টেন্সে আপনি জুড়ে দেন, অন্য একটা সেন্টেন্সে অ্যাড করতে চান, তাহলে কি করতে হবে আপনাকে, তাহলে ওই কোশ্চেনটাকে আর কোশ্চেন প্যাটার্নে রাখা যাবে না, কোশ্চেন মার্কও থাকবে না, ইয়েস নো প্যাটার্নও থাকবে না, আপনি জাস্ট ওটাকে এখানে অ্যাড করবেন। অনুবাদ করলে কোশ্চেন হবে, বাট এটা কোশ্চেন না, কোশ্চেনের কোনো প্যাটার্ন না, ঠিক আছে? কোশ্চেন, বাট কোশ্চেনের কোনো প্যাটার্ন না, কোশ্চেনের কোনো স্ট্রাকচার না। ওকে, সো আই ওয়ান্ট টু নো ওয়াই ইউ লাইক আইসক্রিম, আই ওয়ান্ট টু নো ওয়াই ইউ লাইক আইসক্রিম, এটা খুবই ভদ্রভাবে যখন আপনি কোশ্চেন করেন, প্লিজ আই ওয়ান্ট টু নো ওয়াই ইউ লাইক আইসক্রিম, এটা হচ্ছে ভদ্র। আর যদি সরাসরি বলেন ওয়াই ডু ইউ লাইক আইসক্রিম, ওয়াই ডু ইউ লাইক আইসক্রিম, এটা একটু কর্কশ, ওয়াই ডু ইউ লাইক আইসক্রিম। ওকে, সো আশা করি এমবেডেড কোশ্চেনের ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এখন এমবেডেড কোশ্চেনের রুলসটা হচ্ছে কি, নর্মাল প্যাটার্নে কনভার্ট করে নিয়ে আসা। ওকে ওকে, সো এই ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এটা ছিল কি ডাব্লিউএস কোশ্চেন, ঠিক আছে? এখন আরেকটা জিনিস আপনাদেরকে বুঝাচ্ছি, যদি ধরেন এটা ডাব্লিউএস কোশ্চেন না হতো, তখন কি হতো? ডাব্লিউএস কোশ্চেন যদি না হতো তখন কি হতো, এটা একটু খেয়াল করেন। এটা তো ডাব্লিউএস কোশ্চেন ছিল, আমরা মনে করেন যে একটা ইয়েস নো কোশ্চেনকে এবার কি করতে চাচ্ছি, আমরা এখানে এমবেডেড করব, ঠিক আছে? তো আগের সেন্টেন্সটা কি ছিল, আগের সেন্টেন্সটা ছিল আপনার ইউ লাইক আইসক্রিম, তাহলে এটাকে ইয়েস নো কোশ্চেন করেন, ইয়েস নো কোশ্চেন করলে কি হবে, ডু ইউ লাইক আইসক্রিম, এটা হচ্ছে কি আপনার ইয়েস নো কোশ্চেন। এখন আমি চাচ্ছি ইয়েস নো কোশ্চেনকে এমবেডেড করব, কি করব, ইয়েস নো কোশ্চেনকে এমবেডেড করব। বলেন তো, তাহলে ইয়েস নো কোশ্চেনকে এমবেডেড করলে এখানে কি করতে হবে, কোশ্চেনের প্যাটার্নটা ভেঙে দিতে হবে, কোশ্চেনের প্যাটার্নটা আপনি রাখতে পারবেন না। তাহলে আমরা এবার এই ইয়েস নো কোশ্চেনকে এখানে নিয়ে আসব, জুড়ে দিব, ঠিক আছে? জুড়ে দিলে কি করতে হবে, জুড়ে দিলে আপনি আর ইয়েস নো কোশ্চেনের প্যাটার্নটা রাখতে পারবেন না। তাহলে এটা কেটে দেন, এটাকে আপনার কি করতে হবে, এখন কেটে দিতে হবে। কেটে দিলাম, এই প্রশ্নের মার্কও এখানে থাকবে না, এটাকেও কেটে দিতে হবে, কেটে দিলাম, হয়ে গেল না? এখানে ইয়েস নো কোশ্চেন করার ক্ষেত্রে আপনাকে একটা জিনিস অ্যাড করতে হবে, মনে রাখবেন, সেটা হচ্ছে কি, ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে হয় ইফ অথবা ওয়েদার শব্দটাকে ইউজ করতে হবে, ওয়েদার, ঠিক আছে? এই শব্দটাকে ইউজ করতে হবে, ভালো করে খেয়াল করেন। ইয়েস নো কোশ্চেন করার ক্ষেত্রে আপনাকে একটা অতিরিক্ত শব্দ আনতে হবে, আপনি কি আনবেন, ইফ ওর ওয়েদার আনতে হবে। আশা করি এই ব্যাপারটা আমি বুঝাতে পেরেছি। তাহলে আমরা এখানে ইফ শব্দটা বসিয়ে দেই, তাহলে আমাদের সেন্টেন্সটা হলো কি, আই ওয়ান্ট টু নো ইফ ইউ লাইক আইসক্রিম, ইফ ইউ লাইক আইসক্রিম, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই তুমি আইসক্রিম পছন্দ করো কি না। এক্ষেত্রে অনুবাদটা হবে কি না অর্থে, ঠিক আছে? এটা একটা কোশ্চেন,
ছিল কোশ্চেনকে আমরা কোনো একটা সেন্টেন্সের অংশ হিসেবে জুড়ে দেওয়ার কারণে এটা এমবেডেড কোশ্চেনে পরিণত হয়েছে। এবং সেন্টেন্সটা হচ্ছে কি, আই ওয়ান্ট টু নো ইফ ইউ ইট লাইক আইসক্রিম, ইফ ইউ লাইক আইসক্রিম, তুমি আইসক্রিম পছন্দ করো কি না এটা আমি জানতে চাই। এই ক্ষেত্রে অনেক সময় স্পোকেন ইংলিশে, ফর্মাল ইংলিশ, ইনফর্মাল ইংলিশে এই ক্ষেত্রে ইফ ইউ লাইক আইসক্রিম অর নট একটা শব্দ ব্যবহার করা হয় অতিরিক্ত, ঠিক আছে? ইফ ইউ লাইক আইসক্রিম অর নট, এটা আপনি ব্যবহার করলেও পারেন, না করলেও পারেন, দুটাই স্টাইলেই কি হয়, এই সেন্টেন্সগুলো লেখা হয়। আই ওয়ান্ট টু নো ইফ ইউ লাইক আইসক্রিম অর নট, তুমি আইসক্রিম পছন্দ করো বা করো না, করো না কি করো না এটা আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো ইফ ইউ লাইক আইসক্রিম অর নট, এটা হচ্ছে খুবই পোলাইট একটা কোশ্চেন। আপনি যদি নর্মালি বলতেন ডু ইউ লাইক আইসক্রিম, ডু ইউ লাইক আইসক্রিম, এটা হচ্ছে কি আপনার একটু মানে কর্কশ ভাষায় আর কি। সো এই ব্যাপারটাই হচ্ছে এমবেডেড কোশ্চেন। সো আমরা এখন যে নতুন যে টপিকসটা শিখলাম সেটা হচ্ছে কি ফিউজড রিলেটিভ ক্লজ এবং এমবেডেড কোশ্চেন, ঠিক আছে? এমবেডেড কোশ্চেন এবং ফিউজ রিলেটিভ ক্লজ কিন্তু এক না, ঠিক আছে? যেমন ধরেন আমরা যারা গুলিয়ে ফেলবেন তাদের জন্য বলি, যেমন আমরা বলছিলাম আই এনজয়েড, আমি উপভোগ করি, এনজয়েড আমি উপভোগ করি, হোয়াট আই রেড আমি যা পড়েছিলাম তাই উপভোগ করি, ঠিক আছে? অথবা আই এনজয় হোয়াট আই রিড, আমি যা পড়ি তাই উপভোগ করি। এখন অনেকের কাছে মনে হতে পারে যে ভাই এটা তো এমবেডেড কোশ্চেন, ঠিক না? কারণ কি যে নর্মাল প্যাটার্ন, তারপর এখানে হোয়াট, অনেকের কাছে মনে হবে এটা এমবেডেড কোশ্চেন। এখন বলেন তো এটা এমবেডেড না কি অন্য কিছু? এটা কি এমবেডেড? আই এনজয় হোয়াট আই রিড, এটা কি এমবেডেড? আমাকে বলবেন। আই এনজয় হোয়াট আই রিড, আমি উপভোগ করি আমি যা পড়ি। এখানে আপনার অনুবাদটা কি হচ্ছে, আমি যা পড়ি, তার মানে কি এখানে কোশ্চেন না, আগেরগুলো কিন্তু কোশ্চেন ছিল। দেখুন আই ওয়ান্ট টু নো ওয়াই ইউ লাইক আইসক্রিম, তুমি কেন আইসক্রিম পছন্দ করো এটা আমি জানতে চাই, তাহলে আগেরটা কোশ্চেন ছিল, এই কারণে এটা এমবেডেড কোশ্চেন বাট নর্মাল প্যাটার্ন ছিল। আর এখানে আই এনজয় হোয়াট আই রিড, হোয়াট আই রিড, এই ক্ষেত্রে শুধু হোয়াট শব্দটাই পার্থক্য করে, কারণ এটার কোনো অ্যান্টিসিডেন্ট নেই, ঠিক আছে? এমবেডেড কোশ্চেনও কিন্তু কোনো অ্যান্টিসিডেন্ট হয় না, বাট এটারও অ্যান্টিসিডেন্ট হয় না। এক্ষেত্রে আপনার যদি ঝামেলা লাগে সেক্ষেত্রে আপনি অনুবাদটা করেন, বোঝার চেষ্টা করেন। আই এনজয়েড হোয়াট আই রিড, আমি যা পড়ি তাই উপভোগ করি, এখানে যা শব্দটা কিন্তু কোনো কোশ্চেন না। সো এটা এমবেডেড কোশ্চেনও না, এটা হচ্ছে কি রিলেটিভ ক্লজ, ওকে? আর এটা হচ্ছে এমবেডেড কোশ্চেন। এই ছিল আমাদের আজকের টপিকস। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তারপরও কারো কোথাও কোনো প্রবলেম থাকলে ব্যাপারটা আমাকে বলেন, আমি কিছুক্ষণের মধ্যে ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছি। আর পিডিএফ ফাইলটা পেলে পিডিএফ ফাইলে দেখবেন সম্পূর্ণ ব্যাপারটা খুবই সুন্দর করে গুছিয়ে, আরও সুন্দর করে, আরও স্মার্টলি প্রেজেন্টেশন করা হয়েছে। আপনি জাস্ট পিডিএফটা এক পলকে দেখবেন। দেখুন ফর্মিং এমবেডেড কোশ্চেন করতে গেলে কয়টা রুলস ফলো করতে হবে, 1 2 3 4 5, এগুলো একটু পড়বেন। তারপর দেখুন অন্য কোনো প্রশ্নের মধ্যে পার্টস অফ দ্য কোশ্চেন, কোনো নর্মাল বাক্যের মধ্যে পার্ট অফ এ সেন্টেন্স, ঠিক আছে? এটা হতে পারে। তো এই ব্যাপারটা এখানে আশা করি বুঝতে পেরেছেন। আমরা আপনাদের শেষ একটা কোশ্চেন করব, কোশ্চেনের উত্তর দিতে হবে। এখানে অনেকগুলো কোশ্চেনের উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু দেখবেন। সেটা আমরা একের এফে চলে আসছি। আমরা আপনাদের কাছ থেকে একটা জানতে চাই, আনসার করবেন, ঠিক আছে? ধরেন, আচ্ছা দেখাই দিলে তো হবে না, আমরা আপনাদের একটা টেস্ট দিচ্ছি, আপনারা সেন্টেন্সটা কারেক্ট করে লিখবেন, ঠিক আছে? যেমন ধরেন একটা সেন্টেন্স লিখব, একটা সেন্টেন্স লিখলাম, ধরেন এক ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনটার ভিতরে আপনি অ্যাড করবেন এই কোশ্চেনটা একটু এরকম, ওয়েন ডু ইউ ইট রাইস, ঠিক আছে? কোশ্চেনটা কি? কোশ্চেনটা হচ্ছে ওয়েন ডু ইউ ইট রাইস। এখন এই কোশ্চেনটাকে আপনি এমবেডেড করবেন কোথায়? এমবেডেড করবেন এই সেন্টেন্সে।
কোথায় করবেন? এই সেন্টেন্সে এমবেডেড করবেন। ডু আই নো, ডু আই নো, এই সেন্টেন্সে এমবেডেড করবেন। কি হবে বলেন তো? এটাতে করবেন, আরেকটা দিচ্ছি, এই সেন্টেন্সটাকে আরেকটাতে এটা করবেন, আই ওয়ান্ট টু নো, এটাতে এমবেডেড করবেন। অর্থাৎ এই বাক্যটাকে আপনি এখানে এমবেডেড করবেন, এটা 1 নাম্বার বাক্য। এই বাক্যটাকে আপনি এখানে এমবেডেড করবেন, এটা 2 নাম্বার বাক্য, ঠিক আছে? সো যারা এমবেডেড করতে পারবেন তারা ব্যাপারটা নিখুঁতভাবে লেখার চেষ্টা করবেন, যাতে কোনো পাংচুয়েশন মার্কেও কোনো সমস্যা না হয়, মানে পুরো ব্যাপারটা যাতে আপনি ফিল করতে পারেন। ওকে, সো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা রাখছি, আলোচনার দীর্ঘায়িত করছি না। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। ওকে, সো এই ব্যাপারটা আশা করি আপনি ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং যারা ক্লাস করছেন তারা সবাই আনসার করার চেষ্টা করবেন। আমি দেখতেছি আপনাদের আনসারগুলো, আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যারা আনসার করছেন। আমরা আনসারগুলো আপনাদের দেখছি, অনেকেই আনসার করেছেন, কারেক্ট আনসার করেছেন, অনেকেই ভুল আনসার করছেন। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকের আনসার হচ্ছে, অনেকের আনসার কিছুটা ভুল হচ্ছে, আমরা একটু কারেকশন করার চেষ্টা করব। তো প্রথমেই রাজীব শাহরিয়ার বলেছেন, ডু আই নো ইফ ইউ ইট রাইস। দেখুন আমাদের কোশ্চেনটা কিন্তু ওয়েন ডু ইউ ইট রাইস, ওয়েন ডু ইউ ইট রাইস, এটাকে আপনি এমবেডেড করবেন বলছিলাম। ডু আই নো ওয়েন ইউ ইট রাইস, ডু আই নো ওয়েন ইউ ইট রাইস, ডু আই নো, ডু আই নো। দেখুন এই সেন্টেন্স কিন্তু সিদ্রাতুল মুনতাহা আপুর আনসার কিন্তু হয় নাই। কেন হয় নাই বলেন তো? প্যাটার্ন হয়েছে বাট আনসারটা হয় না এই জন্য যে সিদ্রাতুল মুনতাহা আপু দেখুন এখানে ডু আই নো, এটা কিন্তু একটা কোশ্চেন, এটা কিন্তু জেনিউন নর্মাল, মানে এটা কিন্তু একজ্যাক্ট কোশ্চেন। একজ্যাক্ট কোশ্চেন, ঠিক আছে? এই যে দেখুন ডু আই নো, এটা কিন্তু একজ্যাক্ট কোশ্চেন। সিদ্রাতুল মুনতাহা আপু, এটা কিন্তু একজ্যাক্ট কোশ্চেন। এই কারণে কী করতে হবে, এখানে আপনার কোশ্চেন মার্ক দিতে হবে, এটার জন্য তো কোশ্চেন মার্ক দিতে হবে, এটা তো কোশ্চেন। ডু আই নো, ডু আই নো এটা কোশ্চেন, ঠিক আছে? এই ডু আই নো এর জন্য যারা কোশ্চেন মার্ক দেন নাই তাদের আনসার সঠিক হওয়া সত্ত্বেও ভুল, সঠিক হওয়া সত্ত্বেও ভুল, ঠিক আছে? আই ওয়ান্ট টু নো ইউ ইট রাইস হয় নাই, আই ওয়ান্ট টু নো ইউ ইট রাইস কেন? আর ওয়েন ইউ ইট রাইস, এটা কী হবে? ওয়েন ইউ ইট রাইস। ডু আই নো ইফ ইউ ইট রাইস, আমরা কিন্তু সেন্টেন্সটা একটু চেঞ্জ করেছিলাম যে ওয়েন ডু ইউ ইট রাইস, এখনও তারা ডু দিয়েই আনসারটা করছেন। আমি আবারও একটু ব্যাপারটা করে দেই। এটা কি? এটা হচ্ছে আপনার সেন্টেন্সটা হচ্ছে ওয়েন ডু ইউ ইট রাইস, এটাকে আপনি এমবেডেড করবেন। তাহলে সঠিক উত্তর কী হবে? অনেকে আনসার করেছেন ডু আই নো ওয়েন ইউ ইট রাইস, হ্যাঁ এটা ঠিক আছে। ফিরোজ হাসান ভাইয়ের আনসার ঠিক আছে, ফিরোজ হাসান ভাইয়ের আনসার ঠিক আছে। ওকে, দেখুন ডু আই নো ওয়েন ইউ ইট রাইস, ওয়েন ইউ ইট রাইস, আমি কি জানি তুমি কখন ভাত খাও? ডু আই নো
ডু আই নো ওয়েন ইউ ইট রাইস, এটা ঠিক আছে। ডু আই নো ইফ হবে না, কারণ এটা কি ইয়েস নো কোশ্চেন না। আই ওয়ান্ট টু নো ওয়েন ইউ ইট রাইস। ওকে, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহমিনা তানিয়া আপু বলেছেন কি, দেখি তাহমিনা তানিয়া আপু বলছে ডু আই নো ওয়েন ইউ ইট রাইস, এটা কারেক্ট হয়েছে। আর দ্বিতীয়টা হচ্ছে আই ওয়ান্ট টু নো ওয়েন ইউ ইট রাইস, এটাও কারেক্ট হয়েছে। তাহমিনা আপু আপনার দুইটা সেন্টেন্সই কারেক্ট হয়েছে, অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আজকে আমাদের এই পর্যন্তই ক্লাস ছিল। আশা করি প্রত্যেকটা ব্যাপার প্রত্যেকটা বিষয় আপনারা বুঝেছেন। সো এই পর্যন্তই থাকলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আপনারা যারা কমেন্ট করছেন কমেন্টগুলো করতে থাকেন, আমরা দেখব, ঠিক আছে? এবং মিলিয়ে নেবেন, ঠিক আছে, যে কোনটা সঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে। এবং ক্লাস শেষে আপনারা ওই পরীক্ষা দিবেন, যে পরীক্ষা এক্সাম সেটাতে অংশগ্রহণ করবেন। সেখানেও আরও এরকম টেস্ট দেওয়া আছে, সেগুলোতে অংশগ্রহণ করবেন। তবে আপনি আগে পিডিএফটা পড়ে নেবেন, ক্লাসটা ভালো করে দেখে নেবেন, এরপর পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে? এখনই পরীক্ষা দিয়ে দেখার দরকার নেই, কারণ এখন পরীক্ষা দিলে আপনি মনোযোগ পাবেন না, কারণ আপনার এখন অনেক কিছুই হয়তো ক্লিয়ার না। এই কারণে পিডিএফটা আগে পড়বেন, আর যদি ভিডিওটা আবার দেখার প্রয়োজন হয় আবার দেখবেন, দেখে তারপর আপনি পরীক্ষায় বসবেন। পরীক্ষা তখন দিলে আপনার পরীক্ষা হবে, ভালো হবে, ঠিক আছে? এবং আপনি শিখতে পারবেন কিছু, আশা করি। সো আজকে এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।